তাহলে দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করবো সেটা হচ্ছে এক্সাম্পল 7। তাহলে এখন প্রশ্নটা আমরা খুব ভালোভাবে পড়ে ফেলি। প্রথমেই এখানে কি বলছে, এখানে বলছে যে একখণ্ড পাথর একটা টাওয়ারের চূড়া থেকে 23.1 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষেপ করা হয়। আচ্ছা, তাহলে এখানে কেসটা কি হচ্ছে, এইখানে তাহলে আমাদের একটা চূড়া থাকতেছে, এই একটা চূড়া থেকে এর শীর্ষবিন্দু থেকে একটা বস্তু আমরা উপরের দিকে, এই লেভেল থেকে উপরের দিকে নিক্ষেপ করব। কত বেগে নিক্ষেপ করবো? 23.1 মিটার পার সেকেন্ড বেগে। লিখে ফেললাম 23.1 মিটার পার সেকেন্ড। এখন বলছে যে এর 3 সেকেন্ড পরে, অর্থাৎ এ যখন উপরে চলে গেল, শূন্য অবস্থান করতেছে, এরকম এর ছাড়া 3 সেকেন্ড পরে অপর এক খণ্ড পাথর নিচে ফেলা হলো। আচ্ছা, তাহলে এখন একই জায়গা থেকে আমরা কি করছি, একে তো নিক্ষেপ করে দিলাম, এর নিক্ষেপ করার 3 সেকেন্ড পরে এই একই জায়গা থেকে অপর একটা পাথর সিম্পলি নিচে ফেললাম, অর্থাৎ সে কি হয়ে গেল, ফ্রি ফলিং বডি বা মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর মতো আচরণ করা শুরু করলো, সিম্পলি নিচে ফেলে দেওয়া হয়। এখন বলছে যে এরা এরা যদি একই সাথে ভূমিতে পতিত হয়, তাহলে টাওয়ারের উচ্চতা অর্থাৎ এই হাইটটা কত, এই জিনিসটা নির্ণয় করা। আচ্ছা, তাহলে এখন যাই আমরা এটা কিভাবে নির্ণয় করা যেতে পারে এই জিনিসটা একটু দেখি। তাহলে দেখো, কথা হচ্ছে যে আমাদের এখানে আহ দুইটা বস্তু থাকতেছে, একটা বস্তু হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, আরেকটা বস্তু হচ্ছে পড়ন্ত বস্তু। তাহলে এই দুইটার এই সময়ের ব্যাপারগুলা দেখি আমরা কাজগুলো কিভাবে করা যেতে পারে। তো প্রথম বস্তুর ক্ষেত্রে আমি যদি এর গতিপথটা আঁকার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কিরকম হবে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু এইভাবে ও গতিপথটা শো করে দিলাম, এইটা সে পড়ে গেল। এখন তুমি দেখো এইটা তাহলে ওর আদি বেগ কত, ইউ কত, নিক্ষেপণ বেগ কত, সেটা হচ্ছে 23.1 মিটার পার সেকেন্ড। এবং আমরা ধরে নিলাম যে এই বস্তুটা মাটিতে পড়তে সময় নিচ্ছে কত, টি সেকেন্ড। এইটা আমরা ধরে নিলাম। এখন তারপরে কি হয়েছে, তারপরে যে ব্যাপারটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যেটা হয়েছে, যে এইটা একই জায়গা থেকে পড়ছে কিন্তু ওর ছাড়ার 3 সেকেন্ড পরে। তাহলে দেখো তো কেসটা কিরকম হলো, ও যদি টি সেকেন্ড অতিক্রম করে শূন্যে, তাহলে এই দ্বিতীয় বস্তুটা তো 3 সেকেন্ড পরে ছাড়া হয়েছে, তাহলে দ্বিতীয় বস্তুটা কত সময় অতিক্রম করবে শূন্যে, সে অতিক্রম করবে টি-3 সেকেন্ড। এই তো। এখন তারপরে যেটা কি কেসটা হচ্ছে, যে ও পরন্ত বস্তু নিয়ে আচরণ করতেছে, একদম আদিবেগ জিরো অবস্থায় নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, সিম্পলি নিচে পড়ছে। এখন এরা একই সাথে ভূমিতে পড়ছে, তার মানে এ অতিক্রম করছে টি সেকেন্ড, এ অতিক্রম করছে টি-3 সেকেন্ড। এবং দুইজনেরই দেখো আলটিমেট যে অতিক্রান্ত উচ্চতাটা সেটা কিন্তু সেম। সেটা কত, সেটা হচ্ছে এইচ উচ্চতা, অর্থাৎ এই যে মিনারের উচ্চতা বা টাওয়ারের উচ্চতা, এইটুকু। তাহলে এখন দেখি আমরা এটা কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো দেখি আমরা কি লিখতে পারবো। প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা লিখতে পারবো, খুব সিম্পল লিখলাম। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি লিখতে পারবো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো, এটা যেহেতু মুক্ত হয় পড়ন্ত বস্তু, এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এই তো। এখন তুমি দেখো দুইজনের এখানে টি এর মাঝে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এ অতিক্রম করছে টি সময়, আর এ অতিক্রম করছে টি-3 সময়। তাহলে এর টি এর মান কত, এর টি এর মান হচ্ছে টি-3। তাহলে হয়ে গেল টি-3, সরি, টি-3 হোল স্কয়ার। এই তো। এখন এই যে এখানে দেখো এও কত উচ্চতা গেছে, বা এও আলটিমেট উচ্চতা কত অতিক্রম করছে, এইচ। এও কত আলটিমেট উচ্চতা অতিক্রম করছে, এইচ। তাহলে এই দুইটাকে আমরা কি বলতে পারবো, সমান বলতে পারবো। তাহলে এই দুইটা ইকুয়েশনের তুলনা করে আমরা একে অপরকে সমান বলে দিই। তাহলে সমান বলে দিলে কি আসতেছে দেখো, সমান বলে দিলে আসে মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ জি টি-3 হোল স্কোয়ার। এখন এই যে এই কেসটা হয়ে গেল, এখন এইখান থেকে আমরা চেষ্টা করি যে কোনো কিছু ক্যান্সেলেশন করে কিংবা কোনোভাবে এদের মাঝে কোনো সম্পর্ক আমরা আনতে পারি। তাহলে এখানে প্রথম কাজ কি বুঝাই যাচ্ছে, এই যে টি-3 হোল স্কয়ার, এই হোল স্কয়ার ফর্মুলাটাকে বিস্তৃত করা। তাহলে বিস্তৃত করে দিই, বিস্তৃত করে দিলে কি দাঁড়াবে দেখো, এইটাকে আমরা এখন একটু বিস্তৃত করব ব্র্যাকেটের মাঝেই মনে করো। তাহলে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, তার মানে কত, 60 প্লাস বি স্কোয়ার 9। এই তো, এই জিনিসটা দাঁড়ালো হোল স্কয়ার ফর্মুলাকে বিস্তৃত করে। এখন আমরা এই জিনিসটাকে টোটাল জিনিসটার সাথে গুণ করে দিয়ে হিসাবটা করে ফেলবো। তাহলে এখানে গুণ করে দিই, আমাদের কাজটা আরো ছোট হয়ে যাবে। তাহলে এখানে হাফ জি গুণ হবে 6t এর সাথে, তাহলে এখানে কত হবে, হাফ জি যদি 6t এর সাথে গুণ হয় তাহলে থাকবে 3gt। আর এখানে হাফ জি যদি 9 এর সাথে গুণ হয় তাহলে কত থাকবে, তাহলে থাকতেছে এখানে 4.5জি। এই তো, এই জিনিসটা আমাদের থাকলো। এখন এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা দেখবো যে কোনো কিছু ক্যান্সেল হয় কিনা, কিংবা আলটিমেটলি আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি এই জিনিসটা।
তুমি দেখো এই যে হাফ জিটি স্কোয়ার এখানেও আছে, এখানেও কিন্তু হাফ জিটি স্কোয়ার আছে, তাহলে এই দুটো কি হয়ে গেল, চলে গেল। এই দুটো যদি চলে যায় তুমি তারপরে দেখো তাহলে থাকতেছে কি মাইনাস ইউটি, তারপরে মাইনাস 3GT প্লাস 4.5G। এইখানে এখন একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু ইউ এর মানও জানো, আবার তুমি জি এর মানও জানো, অর্থাৎ এই পুরো সমীকরণে তোমার কাছে জাস্ট একটাই চলক আছে এখন, সেটা কি, সেটা হচ্ছে টি। তাহলে পুরো সমীকরণে যদি একটাই চলক বা একটাই অজানা রাশি থাকে তাহলে অবশ্যই কি হবে, সেটার মান আমরা বের করতে পারবো। তাহলে বের করে ফেলি। তাহলে এখান থেকে আমরা সিম্পলি এখন বুঝাই যাচ্ছে এখান থেকে কি পাবো, টি পাবো। তাহলে দেখো ইউ এর মান বসাই, তাহলে মাইনাস 23.1 টি, আর এই পাশে দাঁড়াচ্ছে কত, ইজ ইকুয়াল টু মাইনাস 3GT, তাই তো। তাহলে এটা দাঁড়াচ্ছে মানে 29.4 টি, আর এখানে 4.5G, তার মানে 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার মানে 44.1 মিটার। এই তো, এখন এখান থেকে আমাদের সিম্পলি টি এর মানটা বের করতে হবে। টি এর মানটা আমরা যদি এই এই জিনিসটা বাম পাশে দিয়ে বের করে ফেলি, টি এর মান আসবে কত, টি এর মান আসবে আমরা দেখবো 7। এখন এই যে টি এর মান আসলো 7, তাহলে আমরা সময়টা পেয়ে গেলাম। এখন দেখো সময়টা পেয়ে গেলে তাহলে তো আমাদের যে ব্যাপারটা মানে চাইছে প্রশ্ন, যে এরা একই সাথে ভূমিতে পতিত হলে টাওয়ারের উচ্চতা, তো এখন টাওয়ারের উচ্চতা দুই ভাবে নির্ণয় করা যাবে। এইখানেও তুমি যদি ফার্স্ট ওয়েতে যাও তাহলে এইভাবে তুমি নির্ণয় করতে পারবা, তুমি যদি চাও যে সেকেন্ড ওয়েতে তুমি এখানে টি এর মানটা বসে দিয়ে নির্ণয় করবা, তাও চলবে। এখন এই দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখতেছি কমপ্লেক্সিটি কম, তাহলে এই জিনিসটাতে যাই। তাহলে এখন আমরা টাওয়ারের উচ্চতা দ্বিতীয় পদ্ধতিতে বা দ্বিতীয় সমীকরণ থেকে নির্ণয় করতেছি, সেটা কত হচ্ছে, তাহলে হাফ জি, এখানে T-3 হোল স্কয়ার, টি এর মান যদি 7 হয়, T-3 মান হচ্ছে 4, তাহলে 4। এই তো, তাহলে এটা কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে 4 সেকেন্ড একটা বস্তু অতিক্রান্ত উচ্চতা, তাহলে এটা কত হবে, 78.4 মিটার হবে। এই তো, এই হয়ে গেল আমাদের এই ম্যাথটা কিন্তু সমাধান হয়ে গেল। জাস্ট সিম্পলি আমরা কি করছি, আমরা সিম্পলি হচ্ছে প্রশ্নের বক্তব্য অনুযায়ী সেই অনুযায়ী আগাইছি। তাহলে এখন ম্যাথটাতে কি করছিলাম প্রথম থেকে একবার একটু রিভিউ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। একটা পাথর, সেটা একটা টাওয়ারের চূড়া থেকে 23.1 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা ছিল, সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু ছিল। আর এর কি হয়েছে, এর 3 সেকেন্ড পরে একই স্থান থেকে অপর একটা বস্তু নিচের দিকে ফেলা হয়েছে, অর্থাৎ এর 3 সেকেন্ড পরে একটা পাথর ফ্রি ফলিং বডি আকারে ফেলা হয়েছে। এখন বলা হচ্ছে যে এরা দুজন একই সময় ভূমিতে পড়ছে, একই সাথে ভূমিতে জাস্ট ড্রপ করছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ওই যে প্রথম বস্তুটা অতিক্রম করলো তাহলে কত T সেকেন্ড যদি আমি ধরি, তাহলে দ্বিতীয় বস্তুটা কত অতিক্রম করছে, T-3 সেকেন্ড, কারণ এরা একই সাথে ভূমিতে পড়ছে। আর এই মানে ইয়ার নিক্ষেপণের সময়ের ডিফারেন্স ছিল 3 সেকেন্ড। এই তো হয়ে গেল। এরপর এই আমাদের তথ্যগুলো দিয়ে ইকুয়েশন সাজাইছি দুইটা, প্রথম বস্তুর জন্য এইচ এর সমীকরণ দাঁড়াবে এটা, দ্বিতীয় বস্তুর জন্য এইচ এর সমীকরণ দাঁড়াবে এটা। এরা যেহেতু আলটিমেট অতিক্রান্ত উচ্চতা অর্থাৎ এইচটা সমান, দুইটাকে ইকুয়াল দেখাইছি, সেখান থেকে সিম্পলি আমরা টি এর মান পাইছি। টি এর মান পেলে আমরা হাইটের মান যে কোনো সমীকরণ থেকে বের করে দিতে। এই তো, তাহলে আমাদের এক্সাম্পল 7 কিন্তু সলভ করা হয়ে গেল। এখন আমাকে চ্যাট বক্সে জানাও যে এটাতে কোন তোমাদের ঝামেলা আছে কিনা। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। এখানে তাহলে আমরা সবকিছু রিমুভ করে দিলাম। এবার যাবো আমরা নেক্সট ম্যাথের দিকে। এই তো, এক্সাম্পল 7 আমরা করে ফেললাম। এখন আমরা কিন্তু 7 করব, 7 নাম্বার একদম অনুশীলনী 7-এর এ নাম্বারটা। এখন এই ম্যাথটা একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা টের পাবে এটা কিন্তু আমাদের পরিচিত জিনিস। কিভাবে দেখো, এখানে বলছে একটা টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর 2 মিটার নিচে নামার পরে অপর এক খণ্ড পাথর চূড়ার 6 মিটার নিচ হতে ফেলে দেওয়া হয়। আচ্ছা, এখন তাহলে একটু আমরা যদি স্কিমটা তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এই একটা আমাদের টাওয়ার, এই টাওয়ারের চূড়া থেকে একটা পাথর কি করা হচ্ছে 2 মিটার নিচে নামার পর, আচ্ছা একটা পাথর হচ্ছে এইটা 2 মিটার নিচে নামার পরে, আচ্ছা আচ্ছা আমরা পুরো যদি প্রশ্নটা পড়ে ফেলি, পুরোটা বলছে পরের লাইনটা, যদি দুইটা পাথরই স্থির অবস্থা হতে পারে। দুইটা পাথরই স্থির অবস্থা হতে পারে মানে কি, মানে হচ্ছে এখানে যত যে দুইটা ডিলিং বডি আছে বা ডিলিং বস্তু আছে যাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি, যাদেরকে নিয়ে আমরা ডিল করতেছি, দুইজনই স্থির অবস্থা থেকে পড়বে, মানে দুইজনই পড়ন্ত বস্তু, এক কথা বুঝছো। এখানে দুইজনই হবে পড়ন্ত বস্তু। এখন এরা বলছে একই সাথে ভূমিতে পতিত হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত। আচ্ছা, তাহলে স্কিমটা আমরা আঁকার চেষ্টা করি, ব্যাপারটা কিরকম, স্কিমটা আঁকলেই তোমরা টের পেয়ে যাবা যে এই কোশ্চেন আসলে আমরা আগেও সলভ করে ফেলছি। সেটা কি, সেটা হচ্ছে একটা টাওয়ারের চূড়া থেকে এক খণ্ড পাথর 2 মিটার নিচে নামার পর, এখন যেহেতু উভয় পাথর স্থির অবস্থা থেকে পড়ছে, তার মানে অবশ্যই সেটা নিক্ষিপ্ত বস্তু না, এটা একটা কি বস্তু, পরন্ত বস্তু, ফ্রি ফলিং বডি, একদম ইউ ইজ ইকুয়াল টু 0 থেকে পড়তেছে।
তারপরে এখন কি হয়েছে, এটা আমরা এখন এই যে 2 মিটার নিচে পড়ছে, এই যে 2 মিটার নিচে পড়লো, এই যখনই 2 মিটারের এই পয়েন্টটাতে আসছে, এই মুভমেন্টে যখন আসছে, তখন কি করা হয়েছে, এই নিচে নামার পরেই বা নিচে নামার মুহূর্তেই ওপর একটা পাথর চূড়ার 6 মিটার নিচ হতে, আচ্ছা তাহলে চূড়ার 6 মিটার নিচ থেকে, ধরে নাও এখানে চূড়ার 6 মিটার নিচে, এই পয়েন্ট থেকে আরেকটা পাথর কি করা হয়েছে, এই পাথরটা ফেলে দেওয়া হয়েছে। তার মানে এইখানেও এটাকে ফ্রি ফলিং বডি আকারে ফেলে দেওয়া হয়েছে সিম্পলি। এখন যদি এটা করা হয় তাহলে কি বলছে, তাহলে বলছে যে যদি দুইটা পাথরই স্থির অবস্থা থেকে পড়ে, মানে এটা ফ্রি ফলিং বডি, ওটাও ফ্রি ফলিং বডি, তাহলে এখন এরা একই সাথে ভূমিতে পতিত হলে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে কি হয়েছে, এ তখন এই যখন 2 মিটার নিচে নামছিল, তখনই ঠিক 6 মিটার নিচ থেকে আমরা অপর একটা পাথরকে সিম্পলি ফ্রি ফলিং বডি আকারে ফেলে দিছি। তখন ওরা কি হয়েছে, ওরা তখন একই সাথে ভূমিতে কিন্তু পতিত হয়েছে। তো এই যে ব্যাপারটা, এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা অলরেডি ফেস করছিলাম। কোথায় ফেস করছিলাম একটু মনে করার চেষ্টা করো। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা 3-এর কোশ্চেন গুলো সলভ করার সময় ফেস করছি। এবং 3-এর তোমরা যদি ডি নাম্বার প্রশ্নটা দেখো, 3-এর ডি নাম্বার প্রশ্ন এবং এই প্রশ্নটা হুবহু, একদম হুবহু সেম প্রসেস, এবং 3-এর ডি নাম্বারটা আমরা সলভ করে দিচ্ছি। তাহলে কি বলা যাচ্ছে, এই ধরনের ম্যাথ এটা কিন্তু টোটালি খুব ভালোভাবেই ক্লিয়ার করা হয়েছিল। আমি জাস্ট স্কিমটা তোমাদেরকে আবারও দেখাই দিলাম যাতে করে এটা তোমরা রিকল করতে পারো যে হ্যাঁ এই জিনিস হুবহু এই জিনিস আমরা আগেও করছি। তাহলে এটা আমরা কিভাবে করে নিব বা কিভাবে করে নিব, 3 অনুযায়ী বা 3-এর ম্যাথগুলো অনুযায়ী, বা একদম ডিরেক্ট বলতে গেলে 3-এর ডি নাম্বার অনুযায়ী আমরা এটা করে ফেলতে পারবো। এইটা করা দেওয়া লাগবে না। এখন তাহলে আমরা নেক্সট ম্যাথের দিকে যাই। নেক্সট ম্যাথ কি আছে, নেক্সট ম্যাথ আছে 7-এর বি নাম্বার। এবার এই ম্যাথটা আমরা একটু ভালোভাবে দেখি এখানে কি বলছে। এখন এইখানে দেখো এখানে কি বলা হয়েছে, কোনো নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু থেকে, নির্দিষ্ট উচ্চতায় কোনো বিন্দু থেকে, মানে এই মনে করো টাওয়ারের উচ্চতা এই এত উচ্চতা থেকে কোনো বিন্দু থেকে আর কি, কোনো নির্দিষ্ট উচ্চতার কোনো বিন্দু থেকে দুইটা বস্তু, একটা খাড়া উপরে এবং অন্যটি নিম্ন দিকে একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হলো। এই কথাটা প্রথমে বুঝতে হবে, অর্থাৎ প্রশ্নের এই যে প্রথম লাইনটা, এই লাইনটা খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এইখানেই মূলত প্রধান স্টুডেন্টদের যে ভুল হওয়ার চান্সটা সেটা থেকে যায়। এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল করো। দেখো এইখানে বলছে নির্দিষ্ট উচ্চতা কোনো বিন্দু থেকে, অর্থাৎ এই মনে করো নির্দিষ্ট উচ্চতা থাকা এই বিন্দু থেকে বলছে দুইটা বস্তুর একটা খাড়া উপরের দিকে এবং আরেকটা খাড়া নিচের দিকে। তাহলে একটা খাড়া উপরের দিকে এভাবে, আরেকটা খাড়া নিচের দিকে। এখন বলছে যে একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হবে, এই ব্যাপারটা বুঝে। তাহলে দেখো একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হলো মানে কি, মানে একই সাথে দুইটা জিনিস দুই দিকে কি করা হয়েছে, ছুড়ে দেওয়া হয়েছে। এখন এইখানে কথা হচ্ছে একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হলো, এই বেগে নিক্ষেপ করা হলো। তাহলে ব্যাপারটা হচ্ছে এই উপরের দিকে যে নিক্ষিপ্ত বস্তু, একে তো অবশ্যই নির্দিষ্ট একটা বেগে অর্থাৎ ইউ বেগে তুমি নিক্ষেপ করবা উপরের দিকে। কিন্তু আমাদের অন্যান্য প্রশ্নগুলোতে দেখবা, এই চ্যাপ্টারের অন্যান্য যে প্রশ্নগুলো আছে, সব জায়গায় একদম সব জায়গায় যখনই আমরা দেখছি নিচের দিকে কোন একটা বস্তু মুভ করতেছে, তখনই সেটা কিন্তু পড়ন্ত বস্তুর সূত্র বা পড়ন্ত বস্তুর ইঙ্গিত বলো শর্ত বলো এই জিনিসগুলো দেওয়া আছে, অর্থাৎ মিন করা হচ্ছিল যে সেটা একটা পড়ন্ত বস্তু, এভাবে মিন করে আমাদের প্রশ্নগুলো দিচ্ছিল। কিন্তু এইবার দেখো, এইবার কিন্তু এটা পড়ন্ত বস্তু না। কেন না? কারণ এখানে বলে দিছে একই সময়ে একই বেগে নিক্ষেপ করা হয়েছে, একই সময় একই বেগে দুইজনকে থ্রো করা হয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ইউ বেগে উপরের দিকে একটা বস্তু থ্রো করছে, আর ইউ বেগেই নিচের দিকে একটা বস্তু থ্রো করছে। ক্লিয়ার? প্রশ্নটা ভালোভাবে বুঝো। নির্দিষ্ট উচ্চতার কোনো বিন্দু থেকে একটা বস্তু খাড়া উপরের দিকে আর একটা বস্তু খাড়া নিচের দিকে, একটা উপরে একটা নিচে, একই সময় একদম সেম পয়েন্টে ওদেরকে ছাড়তে হবে। এরা একই বেগে নিক্ষেপ করা হলো, তার মানে উপরের বস্তুকে যদি তুমি ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করো, নিচের বস্তুকে ইউ বেগে নিচের দিকে নিক্ষেপ করলাম বা নিচের দিকে ছুড়ে দিলাম। তো এইখানে আমাদের এই পয়েন্টটাতেই মূলত ভুলটা হওয়ার চান্স থাকে। আমরা ধরে নিই যেহেতু এই অধ্যায়ের অন্যান্য প্রশ্নগুলা আমরা সব সময় কিন্তু ফ্রি ফলিং বডি পাইছি, নিচের দিকে মুভমেন্ট করতেছে মানে ফ্রি ফলিং বডি পাইছি, এবং ফ্রি ফলিং বডির শর্ত সমূহ প্রশ্নে দেয়া ছিল আকারে। এইখানে ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে এটা কেন ফ্রি ফলিং বডি হলো না, বা এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তু কেন হলো না? এই কারণে হলো না যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর আমরা শর্ত কি পাইছিলাম। কোন একটা বস্তুকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বলতে গেলে অবশ্যই ওর কি হতে হবে, ইউ এর মানটা 0 হতে হবে। এইখানে কিন্তু ওই বস্তুটা নিচের দিকে যেটা মুভ করতেছে, যেটা নিচের দিকে আমরা চিহ্নিত করতেছি দ্বিতীয় বস্তুটা, এই বস্তুর কিন্তু ইউ এর মান 0 না, অবশ্যই এর ইউ এর মান কিছু না কিছু থাকবে। এইখানেই হচ্ছে ডিফারেন্সটা। তাহলে আমরা বুঝে গেলাম প্রথম রিয়েলাইজেশন হচ্ছে এই জিনিসটা, এই নিচের দিকে যেটা মুভ করতেছে এই মুভিং বডিটা, এটা ফ্রি ফলিং বডি না,
এটা পড়ন্ত বস্তু না। আচ্ছা, তাহলে এখন যদি এটা আমরা বুঝতে পারি, তাহলে এখন আমরা সামনে অ্যাপ্রোচ করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে বলছে প্রথমটা T1 সময়। প্রথমে কার কথা বলা হয়েছে বলো দেখি? প্রথমে বলা হয়েছে খাড়া উপরের দিকে যাওয়া বস্তুটি, তার মানে প্রথমে বলা হয়েছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুটা। তাহলে এটা T1 সময় ভূমিতে পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা দিয়ে দিই এইভাবে, এটা গিয়ে T1 সময় ভূমিতে সে পড়ছে। আর দ্বিতীয় বস্তুটা অর্থাৎ এই যে নিচের দিকে যেটা থ্রো করা হয়েছিল, এইটা কি বেগে পড়ছে? এইটা T2 সময় ভূমিতে পড়ছে। তাহলে এইটা পড়লো T2 সময়, এটা ভূমিতে পতিত হলো। এখন বলছে উক্ত বিন্দু থেকে এদের যে কোনো বস্তুটা অবাধে নিচে পড়লে, এইবার দেখো এইবার কি বলা হয়েছে? অবাধে নিচে পড়লে। অবাধে নিচে পড়া মানে কি? অবাধে নিচে পড়া মানে হচ্ছে বিনা বাধায়, অবাধে মানে বিনা বাধায় নিচে পড়লো। অর্থাৎ এই উক্ত বিন্দু থেকে এই বিন্দুটা থেকে এদের যদি কোনো একটা বস্তুকে তুমি সিম্পলি অবাধে একদম ফ্রি ফলিং বডির মতো সিম্পলি যদি নিচে পড়তে দিতা, তাহলে কিন্তু সেটা √T1 T2 এই সময়ে সেটা ভূমিতে পৌঁছে যেত। তাহলে এখন পুরো প্রশ্নটা ভালো মতো বুঝো, স্কিমটা কি বলা হয়েছে। প্রথম যে ব্যাপারটা ছিল সেখানে বলছিল এরকম যে আমরা দুইটা বস্তু নিছি, এখন একটা টাওয়ারের বা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে দুইটা বস্তুকে দুই দিকে সমান বেগে সমান সময়ে নিক্ষেপ করবো। অর্থাৎ একই সময়ে একে উপরের দিকে ইউ বেগে, একে নিচের দিকে ইউ বেগে থ্রো করে দিলাম। এইটা একটা ঘটনা হলো। তখন ওখান থেকে আমরা একটা অবজারভেশন পেলাম, সেটা কি? যে ওই যে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুটা তার ভূমিতে ব্যাক করতে সময় লাগছিল T1, আর নিচের দিকে বস্তুটা এর ভূমিতে আসতে সময় লাগছিল T2। এইটা গেল, এই জিনিসটা তুমি অবজারভেশন মাথায় রাখলা। এই অবজারভেশন রাখার পরে তোমাকে আরেকজন বলতেছে যে দেখো তুমি যে এই কাজটা করলা, তুমি যদি এই একই মিনারের, একদম সেম মিনারে তুমি যদি কি করতা, এই সেম মিনারটারে যদি চূড়া থেকে এই একদম শীর্ষ পয়েন্টটা থেকে, এই যেই পয়েন্ট থেকে তুমি ছাড়ছো সেই পয়েন্ট থেকে যদি এই দুইটা বস্তুর যে কোনো একটাকে সিম্পলি ছেড়ে দিতা, অর্থাৎ ওকে ফ্রি ফলিং বডি আকারে পড়তে দিতা, তাহলে দেখতা তোমার কিন্তু সময়টা যে লাগতো নিচে পড়তে, যে সময়টা, সেই সময়টা হয়তো √T1 T2। এই জিনিসটা তোমাকে বলা হয়েছে। এখন আমাদেরকে এই জিনিসটা সামহাউ ম্যাথমেটিক্যালি নিয়ে আসতে হবে। আশা করা যায় আমাদের প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। এইটা একটা স্কিম এবং এইটা একটা স্কিম, আমাদেরকে তুলনা করে দেখাইতে হবে যে এদের এই T1 আর T2 অবজারভেশন থেকে এদের দুজনের হেল্প নিয়ে তখন আমাকে দেখাইতে হবে যে এদের যে কোনোটা যদি আমি ফ্রি ফলিং বডি আকারে পড়তে দিতাম, তাহলে কিন্তু ওর ভূমিতে পড়তে √T1 T2 এই সময়টা লাগতো। তাহলে দেখি আমরা এই জিনিসটা কিভাবে আনা যাচ্ছে। তাহলে এবার সলিউশনের দিকে আমরা অ্যাপ্রোচ করি। তাহলে প্রথম কথা হচ্ছে যে এরা এই প্রথম বস্তুটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে সমীকরণটা কিরকম ভাবে চিন্তা করো। দেখো প্রথম বস্তুটা আলটিমেটলি এইচ উচ্চতা পাড়ি দিছে এবং সেটা T1 সময় নিছে এবং একটা নির্দিষ্ট চূড়া থেকে উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু। তাহলে এর ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? এর ক্ষেত্রে আমি লিখতে পারবো ব্যাপারটা হচ্ছে এরকম যে H ইজ ইকুয়াল টু মাইনাস UT1 প্লাস হাফ জি T1 স্কোয়ার। এই জিনিসটা আমরা লিখতে পারলাম। H ইজ ইকুয়াল টু মাইনাস UT প্লাস হাফ জি টি স্কোয়ার এই হিসেবে, আর যেহেতু এর সময়টাকে T1 দ্বারা ডিফাইন করছি তাহলে T1 দিয়ে দিলাম, গেল। এইটা গেল হচ্ছে আমাদের প্রথম বস্তুটার জন্য। দ্বিতীয় বস্তুটার জন্য কি দেখো, এবার দ্বিতীয় বস্তুটার জন্য আমরা যখন ফ্রি ফলিং বডি হচ্ছে তখন সিম্পলি কি লিখতে পারতাম? H ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ জিটি স্কোয়ার, আর UT তো 0, তাহলে সিম্পলি থাকতো হাফ জিটি স্কোয়ার, এইটা থাকতো। এখন কি এই জিনিসটা লেখা যাবে? এখন কিন্তু এই জিনিস লেখা যাবে না, সতর্ক থাকতে হবে। এখন কেন এই জিনিস লেখা যাবে না? কারণ যখন আমরা জাস্ট সিম্পলি হাফ জিটি স্কোয়ার লিখতাম তখন কিন্তু U0 ছিল, যার কারণে আমরা UT টার্মটা ইগনোর করতাম। এইবার কিন্তু U0 না, ইউ এর একটা মান আছে, তাহলে এইবার ইউ টার্মটা ইগনোর করা যাবে না। ক্লিয়ার? ওকে। এখন ইউ এর নিচের দিকে, জি এর নিচের দিকে সবগুলাই পজিটিভ, তাহলে সিম্পলি দাঁড়াচ্ছে H ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ জি টি স্কোয়ার। এই তো। এখন এখানে টি এর মানটা আমরা বসাই দিই, টিটাকে আমরা T2 দ্বারা ডিফাইন করছি, তাহলে T2 বসাই দিই। এই তো হয়ে গেল। এখন দেখো এই যে এখানে এই কেসগুলো, এটা হলো গিয়ে এই কেসগুলো এরকম গেল। এইবার এখন আমরা কি করতে হবে? এখন এখান থেকে আমরা কি বলতে পারতেছি যে এদের দুইজনের আলটিমেট যে হাইটটা, আলটিমেট হাইটটা কত হচ্ছে? আলটিমেট হাইটটা হলো তোমার H আসতেছে। তার মানে আমরা এই দুজনকে কি করতে পারবো? এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল দেখাইতে পারবো। তাহলে দেখাই দিই আমরা ইকুয়াল। তাহলে কি দাঁড়াচ্ছে? মাইনাস UT1 প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ GT1 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে UT2 প্লাস হাফ GT2 হোল স্কোয়ার। এই তো হয়ে গেল। এখন এইখান থেকে আমাদের কি করতে হবে? সামহাউ কোন একটা রিলেশন বা কোন একটা চলক এই ধরনের কোনো কিছু করে যে কোনো একটা মান বলো বা সম্পর্ক বলো সেই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে।
তাহলে দেখি আমরা সেই জিনিসটা কিভাবে আনা যেতে পারে। কথা হচ্ছে এইখানে আমরা দেখতেছি দুই ধরনের টার্ম আছে, একটা হচ্ছে ইউটি সংক্রান্ত টার্ম, আর একটা হচ্ছে হাফ জি টি স্কোয়ার এই সংক্রান্ত টার্ম। তাহলে এক কাজ করি, এই দুইজনকে দুই দিকে নিয়ে যাই, তাহলে দেখি কি হয় কাজটা। তাহলে আমরা ইউটি গুলোকে সব ডান পাশে, হাফ জি টি স্কোয়ার গুলোকে বাম পাশে নিয়ে আসি। তাহলে কি দাঁড়াবে দেখো, হাফ জি টি ওয়ান স্কোয়ার আগে থেকেই আছে, আর এখানে এই যে হাফ জি টি টু স্কোয়ার আসবে, তাহলে মাইনাস হাফ জি টি টু স্কোয়ার। এখন এই জিনিসটা দাঁড়াইলো। এইবার এখন কি করব, এখন তুমি দেখো যে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা কমন নিয়ে কিন্তু টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার করতে পারি। তাহলে এই জিনিসটা আমরা একটু করে দিই, ইরেজ করে দিয়ে এখানে আমরা হাফ জি কমন নিয়ে টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার করে দিই, করে দিলাম টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার। এখন ডান পাশে কি থাকে দেখো তো, ডান পাশে আগে থেকে আছে ইউটি টু থাকলো, আর এইখান থেকে মাইনাস ইউটি ওয়ান আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস ইউটি ওয়ান। এই তো এখান থেকেও সেম কাজ করতে পারবো, ইউ কমন নিব, ইউ কমন নিয়ে আমরা এই জিনিসটাকে ব্র্যাকেটে লিখতে পারবো। তাহলে ইউ কমন নিলে এটাকে ব্র্যাকেটে লিখলে কি দাঁড়ায়, তাহলে দাঁড়াচ্ছে এখানে টি ওয়ান প্লাস টি টু, এটা দাঁড়াচ্ছে। এখন দেখো দেখি, এই যে দুই পাশের দিকে তাকাইলে কিন্তু বোঝা যাচ্ছে এখানে আমাদের কি করা আছে, একটা ক্যান্সেলেশনের চান্স আছে। কিভাবে, এই যে এখানে হাফ জি টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার হয়েছে, তার মানে কি এইখানে কথাটা হচ্ছে যে এখানে ব্যাপারটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটু বিস্তৃত করি, তাহলে এখানে সিম্পলি আমাদের এখানে এটার সাথে ক্যান্সেলেশন হবে। তাহলে করে ফেলি, তাহলে হাফ জি টি ওয়ান প্লাস টি টু এবং টি ওয়ান মাইনাস টি টু, আর এখানে ডান পাশে থাকে ইউ টি ওয়ান প্লাস টি টু। এখন এখান থেকে এই টি ওয়ান প্লাস টি টু এই টার্মটা উভয় পাশ থেকে কি হচ্ছে, ক্যান্সেল হয়ে চলে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা চলে যেতে দিই তাহলে কি থাকে দেখো দেখি, তাহলে উভয় পাশ থেকে এটাকে যদি আমরা চলে যেতে দিই তাহলে থাকে ইউ ইজ ইকুয়াল টু হাফ জি টি ওয়ান মাইনাস টি টু। এই তো, তাহলে দেখো আমরা একটা কিন্তু কি পেয়ে গেছি, এদের মাঝে একটা রিলেশন বা সম্পর্ক পেয়ে গেছি। এই যে সম্পর্কটা পাইলাম, এইবার দেখো এটাকে একটু সিগনিফিকেন্টলি ইউজ করা যাবে, কিভাবে সেটা আমরা বলি। তা দেখো এইখানে আমাদের এখানে কিন্তু বেশ কিছু চলক ছিল, একটু চলকগুলোর দিকে তাকাতো, কি কি চলক ছিল। একটা হচ্ছে ইউ চলক, আর একটা টি ওয়ান, আর একটা টি টু, আর একটা জি, আর একটা এইচ, এরকম করে বেশ কিছু জিনিস ছিল। এখন কথা হচ্ছে এইচ তো আমরা দুই ক্ষেত্রে সমান দেখাবো, আলটিমেটলি এইচ এখানে ক্যালকুলেশনে থাকতেছে না, জি থাকতেছে, জিটাকে নিয়ে আমাদের পরবর্তীতে সেকেন্ড ফেজে কাজ আছে। টি ওয়ান টি টু তো প্রমাণেই আনতে হবে। তুমি একটা জিনিস খেয়াল করো, ইউ এর কিন্তু কোনো এক্সপ্রেশন তুমি পাবা না, তুমি দেখো ইউ এর কিন্তু কোনো এক্সপ্রেশন তুমি পাচ্ছ না, এবং ইউ সংক্রান্ত কাজ করার মতো তখন তেমন কিছু কিন্তু আমাদের হাতে থাকবে না। তাহলে কি করতে হবে বলো দেখি, তাহলে এই যে ইউ এর জায়গাটাতে আমাদেরকে কি করতে হবে, ইউটাকে রিপ্লেস করতে হবে, কারণ ইউ যেহেতু আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত পাচ্ছি না, তার মানে কি করতে হবে, অবশ্যই ইউটাকে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এই ইউ এর যে আমরা একটা মান পাইলাম হাফ জি টি ওয়ান মাইনাস টি টু, এটা বসাই দিই। এখন এটা কোথায় বসাবো, এখন তুমি এটা ফার্স্ট ইকুয়েশনেও বসাইতে পারো, সেকেন্ড ইকুয়েশনেও বসাইতে পারো, সেম জিনিস, ইচ্ছা যেখানেই বসাও একই জিনিস। তাহলে এখন বসাই দিই আমরা, ধরে নাও আমরা সেকেন্ড ইকুয়েশনে বসাবো, কেন, কারণ এখানে মাইনাস নাই, মনে করো তোমার কাছে মনে হলো এটাতে ঝামেলা কম। তাহলে বসাও, সেকেন্ড ইকুয়েশনে বসালে কি দাঁড়ায়, ইউ এর মান বসাইলে হাফ জি টি ওয়ান মাইনাস টি টু, আর এখানে টি টু প্লাস হাফ জি টি টু হোল স্কোয়ার। এখান থেকে তাহলে কি আসে আলটিমেটলি, তাহলে থাকতেছে হাফ জি টি ওয়ান টি টু মাইনাস হাফ জি টি টু স্কোয়ার প্লাস হাফ জি টি টু স্কোয়ার। তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, এইখানে দেখো এই যে মাইনাস হাফ জি টি টু স্কোয়ার আর প্লাস হাফ জি টি টু স্কোয়ার, এরা কিন্তু পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে এদের দুজনকে আমরা কি করতে পারি, এদের দুজনকে আমরা ইরেজ করে দিতে পারি, তাহলে এদের দুজনকে আমরা সরাই দিই। তাহলে এইবার দেখো, এবার আরো একটা সুন্দর জিনিস আমরা পেয়ে গেলাম, সেটা কি, এই যে এখানে এইচ এর এখানে যখন আমরা বসাই দিলাম ইউ এর মানটা, তখন যেটা হলো যে এইচ এর মানটা চলে আসলো, অর্থাৎ এই যে উচ্চতা, যে উচ্চতা থেকে আমাদের বস্তুগুলো আমরা নিক্ষেপ করতেছি উপরের দিকে নিচের দিকে যেদিকেই হোক না কেন, সেইখানে কিন্তু এই হাইটটা, এই এইচটার মানটা পেয়ে গেছে। এইবার তুমি দেখো, এইবার প্রথম যে স্কিমটা, অর্থাৎ প্রথম যে এই যে এই উদ্দীপকটা, এই উদ্দীপক নিয়ে আমাদের কিন্তু কাজ করা শেষ, এবং এখান থেকে আমরা সুন্দর দুইটা ব্যাপার নিয়ে চলে আসতে পারছি। ইউ এর মান পাইছি, ইউ এর মানটা যখন ইকুয়েশনে বসাই দিছি আমরা এইচ এর মান পেয়ে গেছি। এবার এখন তুমি দ্বিতীয় স্কিমের দিকে যাও তো, দ্বিতীয় স্কিম কি বলে, দ্বিতীয় স্কিম বলে যে এই সেম হাইট, অর্থাৎ এখানে প্রথম স্কিমে যে হাইটের কথা বলা ছিল, এই সেম হাইট যদি দ্বিতীয় কেসেও থাকে, তাহলে এই সেম হাইট থেকে যদি আমরা এদের দুইজনের যে কোনো একটা বস্তু মানে একদম ফ্রি ফলিং বডি আকারে পড়তে দেই, তাহলে সে কি করবে, তাহলে সে কিন্তু রুট ওভার টি ওয়ান টি টু এই সময় নিয়ে পড়বে। এখন তুমি দেখো দেখি, এইখানে যেহেতু জিনিসটা ফ্রি ফলিং বডি হচ্ছে,
আমরা কি জানি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফ্রি ফলিং বডি পড়তে কত সময় লাগে সেই জিনিসটা কিন্তু জানি। সেটা কিভাবে, সেটা কত জানি, এইটা আমরা জানি। মনে করো এখানে আমরা ফ্রি ফলিং বডি পড়তে সময় দিচ্ছি টি সময়। তাহলে এই সূত্র তো আমরা অলরেডি পড়ে ফেলছি। সেটা কি, যে নির্দিষ্ট উচ্চতায় অতিক্রম করতে বা নির্দিষ্ট উচ্চতায় ফ্রি ফলিং বডি আকারে পড়তে, ভূমিতে পড়তে যদি টি সময় লেগে থাকে, তাহলে টি এর মানটা হচ্ছে √2h/g। তাহলে এখানে করে ফেলি আমরা টি ইজ ইকুয়াল টু √2h/g। এখন দেখি এই যে √2h/g করলাম, এইবার তুমি এখন দেখো দেখি এই যেখানে এইচ এর ব্যাপারটা, এই যে এইচ এর মান কি তুমি পাইছো না অলরেডি, এই যে এখান থেকে। তাহলে এক কাজ করা যাবে, এই এইচ এর মানটা এখানে বসাই দেওয়া। তাহলে বসাই দিই আমরা। তাহলে এখন এখানে কি করব, এইচ এর মানটা এখানে বসাই দিই। তাহলে এইচ এর মান বসাই দিলে কি দাঁড়াবে দেখো তো। তাহলে এইচ এর মান বসাই দিলে দাঁড়াবে 2 × ½ g T1 T2। এই তো থাকলো। এখন এখানে কি হবে, 2 আর হাফ এর এই দুইটা 2 ক্যান্সেল হয়ে চলে গেল, জি আর জি ক্যান্সেল হয়ে চলে গেল। তাহলে আলটিমেটলি আমাদের থাকতেছে টি ইজ ইকুয়াল টু √T1 T2। এই তো হয়ে গেল আমাদের, দেখো কোশ্চেন কিন্তু সলভ হয়ে গেছে। এখন পুরো ব্যাপারটা আমি একদম প্রথম থেকে বলতেছি, তারপরে তোমাদের প্রশ্নের উত্তরগুলোতে যাচ্ছি, সমস্যা নেই। তাহলে এখন প্রথম কথা হচ্ছে যে এইখানে কি ছিল ব্যাপারটা, এইখানে এইখানে এই প্রশ্নের ক্ষেত্রে প্রথম যেটা আমাদের সতর্কতা বা একদম যেই পয়েন্টটাতে ভুল করা যাবে না, সেটা হচ্ছে নিচের দিকে বস্তু একটা পড়তেছে, এই বস্তুটা কিন্তু একটা বেগ আছে, এটা প্রশ্নে বলে দেওয়া ছিল, এই জিনিসটা ইগনোর করা যাবে না। প্রশ্নটা ছিল এরকম যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, নির্দিষ্ট হাইটে বা মিনারের উচ্চতা বলো বা নির্দিষ্ট উচ্চতা থেকে এই পয়েন্ট থেকে দুইটা বস্তু নিক্ষেপ করতে হবে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে, সেম বেগে, উপরের দিকে ইউ বেগে, নিচের দিকে ইউ বেগে, একই সময় নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পর এদের টাইম দুটো অবজার্ভ করা হবে, একটা T1 আর একটা T2। এরপরে কি করা হয়েছে, এই যে এদের টাইম দুটো অবজার্ভ করা হলো প্রথম স্কিম থেকে, তারপরে প্রশ্নে একটা কমেন্ট করছে যে ওই উক্ত বিন্দু থেকে একদম সেম পয়েন্ট থেকে, সেম হাইটের সেম পয়েন্ট থেকে যদি এদের যে কোনো একটাকে অবাধে নিচে পড়তে দেওয়া হতো, মানে কি ওকে ফ্রি ফলিং বডি আকারে পড়তে দেওয়া হতো, এখানে তো ফ্রি ফলিং বডি হলো না কারণ বেগ আছে ইউ, তাহলে যদি পড়তে দেওয়া হতো তাহলে সময় লাগতো কত, এই যে T1 T2 পাইলাম এদের গুণফলের বর্গমূলের সময়, অর্থাৎ √T1 T2 সময়। এই জিনিসটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে এখন আমরা কি করছি, আমরা কাজগুলো যেটা করছি যে প্রথম বস্তুর জন্য ইকুয়েশন নিছি, সেটা হলো কি h ইজ ইকুয়াল টু -ut1 + ½ g², এটা। দ্বিতীয় বস্তুর জন্য কত, সেটার জন্য ইকুয়েশন নিছি, সেটা নিচের দিকে, তাহলে সব প্লাস হবে, h ইজ ইকুয়াল টু ut2 + ½ g T2²। এরপরে যেহেতু এরা সেম, আলটিমেটলি সেম হাইট পার করছে, তাহলে এরা কি করে দিলাম, এইচ গুলোকে সমান দেখা দিলাম। সমান দেখা দেওয়ার পরে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন পাইছি, সেটা কি, একটা ইকুয়েশন বলো রিলেশন পাইছি, সেটা কি, সেটা হচ্ছে ইউ এর মানটা পাইছি। এখন এখন আমরা দেখতেছি যে ইউ এর মানটা কি করা যায়, আমরা যদি এই ইকুয়েশন গুলো যে কোনো একটাতে বসাই দিই তাহলে এইচ এর মান পেয়ে যাব। তাহলে এখন ইউ এর মানটা আমরা বসাই দিচ্ছি, এইচ এর মান পেয়ে গেছি। তারপরে এই এইচ এর মানটা আমরা সেকেন্ড কনটেক্সটের এই ব্যাপারটা আনতে প্রুফ করতে হেল্প নিছি। আমরা জানি টি ইজ ইকুয়াল টু √2h/g, এখানে এইচ এর মান এটা বসাই দিচ্ছি। এই আমাদের কাঙ্ক্ষিত জিনিস কিন্তু চলে আসছে। এখন আমি যাই তোমাদের প্রশ্নগুলোতে, যে প্রশ্নগুলো না কি করছি। আচ্ছা, তোমরা, আচ্ছা প্রীতম বলছো ভাই প্রথম বস্তুর উপরের দিকে একটা উচ্চতা উঠছে, এটাকে কেন ধরবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা একটা বেসিক পয়েন্ট বলছো তুমি, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তাহলে আমরা মনে করো সবগুলো জিনিস যদি মুছে ফেলি, তুমি দেখো এই মনে করো একটা হাইট, এই হাইট থেকে এখান থেকে আমরা পড়তেছে একটা বস্তু, এখন এখান থেকে উপরে গিয়ে নিচে আসলো। তুমি দেখো এই যে এখানে তোমার যে যাগুলা রাশিগুলা, সেটা কি এস, এস তো না, এস তো না, ঠিক এইচ ইউ ভি এ টি, এই ব্যাপারগুলো কি সব কিন্তু ভেক্টর রাশি আকারে আছে সময় বাদ দিয়ে। এখন এই যে এখানে এইচ এর ব্যাপারটা, এইটা কিন্তু কি বোঝায় জানো, এইটা কিন্তু বোঝায় আলটিমেট সরণটা বোঝায়। আলটিমেট কি বললাম, সরণ বোঝায়, দূরত্ব না, কিন্তু বোঝার চেষ্টা করো, সরণ বোঝায়। তাহলে তুমি দেখো দেখি এই যে তুমি যদি এই পয়েন্ট থেকে যাত্রা করে কাম ব্যাক করে আবার ভূমিতে আসো, তাহলে তোমার সরণ কত বলো দেখি। সরণ অবশ্যই এইচ, এতটুকু এইচ। এখন উপরের হাইটটা কেন মিস গেল ভাই, উপরের হাইটটা কই গেল তাহলে, উপরের দিকে দেখো ও হাইট অতিক্রম করছিল এই যে এতটুকু, এই হাইটটা অতিক্রম করছে এটা উপরের দিকে। এখন যখন সারা ভেক্টর রাশি হয়ে যায় তখন ভিন্ন দিক ভিন্ন হয়ে গেলে কি হয়, ওটাকে আমরা চিহ্ন ভিন্ন করে দিই। উপরের দিকে তুমি যদি পজিটিভ হাইট ধরো, নিচের দিকে কিন্তু যখন আবারও কিন্তু সেই বস্তুটা, সেই একই বস্তু নিচের দিকে ওই হাইটটাই অতিক্রম করছে, তাহলে এই দিকে বরাবর যদি এইচ হয় তাহলে এটা হবে কত, -h। তাহলে এই যে এইচ আর -h এরা পরস্পরকে কি করে দিচ্ছে, h + -h মানে 0 হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি এই যে উপরের দিকে গিয়ে যে এই অংশটা হচ্ছে সে পাড়ি দিছে, এইটা আসলে হিসাবে আসতেছে। এক কথায় সরণ হিসাব করতে গেলে সেই জিনিসটা কিন্তু কখনো এই ব্যাপারটাতে ক্যালকুলেশনে চলে আসবে। এই তো এই ব্যাপারটার কারণেই আমরা মূলত এখানে এগুলো কাজে লাগাই।
ঠিক একই কারণে তুমি দেখো, তুমি যদি একটা জিনিস বিবেচনা করো যে একটা নিক্ষিপ্ত বস্তু যখন তুমি একদম ভূমিতে পড়ে যাবে, অর্থাৎ পুরো ঘটনাটা যদি বিবেচনা করো, স্মরণের মান কত বসাইতে হবে বলো দেখি? স্মরণের মান বসাইতে হবে 0। স্মরণের মান 0 বসে ক্যালকুলেট করতে হবে। কেন? কারণ আদি অবস্থা শেষ অবস্থার মাঝে কোনো ডিফারেন্স নেই, দুইটাই সেম জায়গায়। এবং এই স্মরণের মান 0 বসাই তুমি কিন্তু ওর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উড্ডয়ন কালটা বের করতে পারো। দেখাই দিব? দেখাই দিই। এই যে মনে করো উড্ডয়ন একটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি বলি, এইচ এর সমীকরণ এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এটা বলি তাই তো? ভূমি থেকে নিক্ষেপ করতেছি, তাহলে কত? ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখন এই যে ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এরা কি করছে, একটা নির্দিষ্ট সময় পার করে, মনে করো কি সময় পার করে ভূমিতে পতিত হচ্ছে। তাহলে এই যে সময় পার করে একটা বস্তু ভূমিতে পতিত হয় তাকে কি বলা হয় বলো দেখি? উড্ডয়ন কাল, তাই না? এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটাকে উড্ডয়ন কাল বলে। তাহলে এই যে এখানে টিটা আমরা নির্ণয় করতে যাচ্ছি, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায় উড্ডয়ন কাল বলা যায়। তাহলে এখান থেকে তুমি দেখো, এইখানে তুমি কি বলতে পারবা? এই প্রসেসে বা এই চিত্র অনুযায়ী তোমাকে বলতে হবে এই বস্তুটার কিন্তু স্মরণ শূন্য, অর্থাৎ এইচ এর মান কত বসাইতে হবে? শূন্য বসাইতে হবে। তুমি বসাও, দেখো স্মরণ শূন্য বসাইলেই তুমি কিন্তু কি পাবা? তুমি দেখবা এখন কিন্তু উড্ডয়নকালের যে সূত্রটা জানো সঠিকটা, সেটা তুমি পাবা। তাহলে দেখো কি আসে এটাকে, তাহলে এখান থেকে তুমি পাবা হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউটি। এখন এখান থেকে টি আর টি ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে ইউ ইজ ইকুয়াল টু আচ্ছা দাঁড়াও, ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাই না? ঠিক আছে, ইআরটি ক্যান্সেল হয়ে গেল, তাহলে দাঁড়াচ্ছে হাফ জি টি। কি ব্যাপার, না সরি, ইউ ইজ ইকুয়াল টু, দাঁড়াও, ইউ ইজ ইকুয়াল টু হাফ জি টি, এরকম দাঁড়াচ্ছে কি? আচ্ছা দাঁড়াও, আমি কোথায় ক্যালকুলেশন মিস্টেক করলাম নাকি? হাফ জি টি স্কোয়ার, এখান থেকে টি আর টি চলে গেল, তাহলে দাঁড়াচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ জি টি। সরি, ঠিকই আছে, আমি আবার ভুল করতেছিলাম কেন? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে ইউ ইজ ইকুয়াল টু হাফ জি টি। এখন তোমার উদ্দেশ্য কি বের করা? তোমার উদ্দেশ্য হচ্ছে টি বের করা। তাহলে এখান থেকে টি বের করো, টি কত আসে? টি আসতেছে 2u/g। তাহলে দেখছো, তাহলে তোমাকে কিন্তু টিটা কি দিচ্ছে? মোট উড্ডয়ন কালটা 2u/g টা কিন্তু দিচ্ছে, ব্যাক দিচ্ছে। কখন দিচ্ছে বলো দেখি? তুমি যখন এইচ ইজ ইকুয়াল টু 0 লিখছো, সেই কারণে তুমি কি পাচ্ছ? মোট উড্ডয়ন কালটা পাচ্ছ। তুমি যদি এখানে এইচ এর মান, এখানে যদি এইচ এর মানটা এইচ বসাইতা, কখনোই তুমি ওটা পাইতা না, মোটেও পাইতা না। এইচ লেখো বা 2h লেখো, এগুলা করলে তুমি জিনিসটা পাইতা না। তোমাকে লিখতে হবে কত? এখানে কিন্তু তোমাকে এটা বুঝে এর স্মরণের মানটা আছে 0, এই জন্য 0 এখানে বসাইতে হবে, তাহলেই তুমি কিন্তু আলটিমেটলি ওর মোট উড্ডয়ন কালটা পাবা। আচ্ছা, এই জিনিসটা আমি একটু বলে দিলাম একজনের প্রশ্নের সাপেক্ষে। তো এই ক্ষেত্রে আমার মনে হলো যে একটু ওই কি বলে তোমার ক্রস চেক করে এই ক্রস চেকিং এর ব্যাপারটাও দেখাই দিই। এই কারণে আমি এই ক্রস চেকিং এর ব্যাপারটাও, শুদ্ধি পরীক্ষার ব্যাপারটাও দেখাই দিই। আচ্ছা, এখন আমাকে বলো এই প্রশ্নের সমাধান সংক্রান্ত বা প্রশ্নে যে আমি একজনের প্রশ্নের সাপেক্ষে যে উত্তর দিলাম, এই সবকিছুতে কোনো ঝামেলা আছে কিনা? ওকে, উদয় বলছো ক্লিয়ার ভাই, বাকিরা কি অবস্থা? হুম, ওকে, তাহলে এখানে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারছি আমরা। তাহলে এবার আমরা কিসে যাব? এইবার আমরা যাব এর পরে কোশ্চেনটাতে, অর্থাৎ কয় নম্বর কোশ্চেনে? সি নাম্বার কোশ্চেন। আচ্ছা, একটু দাঁড়াও, আমার একটু একটা ছোট্ট কাজ আছে। ওকে, তাহলে এখন আমরা কিসে যাব? এবার আমরা যাবো সি নাম্বার কোশ্চেনে, তাই তো? তাহলে এখানে আমরা অ্যানোটেটটা অফ করে পরের স্লাইডে চলে যাই। এই তো আসছি এবার আমরা সি নাম্বার কোশ্চেনটাতে। এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বলছে, আমরা একটু দেখি। তাহলে দেখো এখানে বলছে যে ইফ, এটা তো ঝামেলা করতেছে রে বাবা। তাহলে দেখো এই প্রশ্নে কি বলছে, এই প্রশ্নে বলছে যে সি নাম্বার প্রশ্নে বলা হয়েছে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠন্ত একটা লিফটের উপর থেকে লিফটের সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে খাড়া ঊর্ধ্বে একটা বল নিক্ষেপ করা হয়। আচ্ছা, এইখানে প্রশ্নটা বোঝাটাই মূলত আমাদের মেইন চ্যালেঞ্জ প্রথম ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে তুমি দেখো এইখানে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠন্ত, এই ব্যাপারটার মিনিং কি? এই ব্যাপারটার মিনিং হচ্ছে যে কোন একটা বস্তু ও আলটিমেটলি ওকে অভ্যন্তরীণ বল প্রয়োগ কারণে হোক বা বাহ্যিক বল প্রয়োগের কারণে হোক, যেভাবেই হোক না কেন, ও আলটিমেটলি কি করতেছে? উপরের দিকে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠতেছে। এখন এই ক্ষেত্রে এই যে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠতেছে, এটা জি কে ক্যান্সেল করে তারপরে উঠতেছে, কিন্তু মানে এমন না যে এখানে জি এর ক্যালকুলেশনও আছে ভাইয়া, তাহলে উপরের দিকে এফ ত্বরণ নিচের দিকে জি ত্বরণ, তাহলে এটা আমি আলটিমেট ত্বরণ এফ মাইনাস জি লিখবো না, মোটেও ব্যাপারটা এমন না। এই ব্যাপারটা প্রথমে আমাদেরকে ক্লিয়ার হতে হবে। একটা লিফটের কথা বলতেছে, লিফট যখন উপরে উঠে, এই জিনিসটা কিন্তু
এই জিনিসটাকে লিফটটাকে উপরে উঠাইতে কি করতে হয়, একটা বাহ্যিক বল প্রয়োগ করে ওকে ত্বরণ দিলে দিতে হবে। তাহলে এখানে এই যে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠন্ত একটা লিফটের কথা বলা হয়েছে, তাহলে এখানে আসলে জি এর ব্যাপার ট্যাপার সবকিছু ক্যান্সেল করেই এফ, অর্থাৎ যখন আমি বলবো যে এটা বস্তু এফ ত্বরণে উপরের দিকে উঠতেছে, তার মানে এখানে জি টি এগুলার কোনো হাত নাই, এগুলা সব ক্যান্সেল করে আলটিমেটলি সে কিন্তু এফ ত্বরণে উঠতেছে। গেল, সিম্পল। এখন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স আছে কেসগুলো। কি ডিফারেন্স? সেটা হচ্ছে তুমি যখন উপরের দিকে উঠতেছে কোনো একটা বস্তু, তখন কি করতে পারো, তখন তুমি কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই ফর্মুলা গুলো, যখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলা আমরা কি লিখি, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার লিখি, তাই না? এই জিনিসগুলো লিখি। এই ক্ষেত্রে কিন্তু তুমি এই জিনিস কখনো এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। কেন কেন অ্যাপ্লাই করতে পারবো না ভাই? কারণ কথা হচ্ছে এইখানে ওর, বুঝছো, জি এর কোনো হাতই নেই, জি এর কোনো হাত নেই, জি সংক্রান্ত কোনো ব্যাপার হবে না। জি কে ক্যান্সেল করে বাহ্যিক বল প্রয়োগ করে ওকে এমন একটা ত্বরণ দেওয়া হয়েছে যাতে কি করা হয়, ও এই এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উপরের দিকে উঠে। সুষম ত্বরণে উপরের দিকে উঠতেছে মানে কি, ওর বেগ ক্রমাগত বাড়তেছে। ক্লিয়ার? তাহলে ওর বেগ ক্রমাগত বাড়তেছে মানে তোমাকে এই জি এর ব্যাপারটা এই ক্ষেত্রে টোটালি মাথা থেকে বের করে দিতে হবে। এর ক্ষেত্রে জি এর কোনো এফেক্ট নেই, জি কে কাটায় টাটায় সবকিছু করেই কিন্তু এর ত্বরণটা এখানে দেয়া আছে। এই ব্যাপারটা প্রথমে বলে দিলাম, কারণ এইটা যদি না বলে দিই তাহলে কিন্তু তোমাদের এতদিনে যা যা শিখছো এই ব্যাপারগুলো নিয়ে তখন এখানে এই কেসটাতে প্যাচ লেগে যাবে। তুমি জিনিসটাকে খুব সহজে এভাবে চিন্তা করতে পারো যে তুমি একটা লিফটে উঠছো, এখন এই লিফটের যে ব্যবস্থাপনার ব্যাপার স্যাপার আছে, সেই ব্যবস্থাপনার ব্যাপারটাই এমন করা হয়েছে যে লিফটটা এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাবে। এখন এইটাকে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যে পরিমাণ বল দিতে হবে, বলটা ক্রমবর্ধমান হবে, এই ব্যাপারগুলো সবকিছু কি করা হচ্ছে, বাইরে থেকে হ্যান্ডেল করা হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে এইটাকে পুল করে উপরের দিকে উঠাচ্ছে। এই জিনিসটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, গেল। এই জিনিসটা প্রথমে আমরা ক্লিয়ার করলাম যে এই ক্ষেত্রে আসলে কি করতেছে, এ সমতরণে উপরের দিকে উঠতেছে। এর ক্ষেত্রে আমি জিটি এগুলো কোনো কিছু কাউন্ট করতে পারবো না লিফটের ক্ষেত্রে, কারণ একে বাহ্যিক বল প্রয়োগ করে টোরেই সবকিছু করে কিন্তু একে উপরের দিকে উঠানো হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে দেখো দেখি ফর্মুলা কি হবে। এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে, এই সবগুলো যদি আমরা ইরেজ করে দিই, এর ক্ষেত্রে ফর্মুলা কিরকম হবে, এর ক্ষেত্রে ফর্মুলা হবে অনেকটা এরকম, যে সিম্পলি ত্বরণে চলমান একটা বস্তুর ক্ষেত্রে যা হয় তাই, যে তোমাকে যদি আমি কোন একটা দিকে এফ ত্বরণ দিই তাহলে কি হবে, তোমার বেগ কিরকম হবে, ধীরে ধীরে বাড়বে। তোমার অতিক্রান্ত দূরত্ব কি হবে, ধীরে ধীরে বাড়বে। এখানেও টোটালি সেম। এখন কোন দিকে হয় হোক, এখানে জি এর উপর যেহেতু কোনো ইফেক্ট নেই, সরি এর উপরে যেহেতু জি এর কোনো ইফেক্ট নেই, তাই জি এখানে আসবেই না, টোটালি আউট অফ সিলেবাস হবে। তাহলে এখানে ব্যাপারটা কি হবে, তাহলে এর ক্ষেত্রে তুমি যদি বেগের কাউন্ট করতে চাও তাহলে দাঁড়াবে এরকম, ইউ প্লাস এফ টি, এফ ত্বরণে যাচ্ছে এফ টি, সিম্পল। সময় কাউন্ট যদি টি হয় তাহলে ওর লাস্ট বেগ হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস। এইচ কি হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, সিম্পল। হাফ জি এ জি তো না, ঠিক, সরি, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এর জায়গায় বসবে এফ টি স্কয়ার। ক্লিয়ার? এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে করতে হবে। অর্থাৎ যখনই এই লিফটের ত্বরণের কথাবার্তা বলছে, তার মানে এই জিনিসটাকে আউট অফ, মানে ওর বাইরে থেকে ওই জিনিসটাকে কন্ট্রোল করে ওকে ক্রমাগত বল প্রয়োগ করে কিন্তু একটা ত্বরণ দেওয়া হচ্ছে, যার কারণে ও এইভাবে উপরের দিকে উঠতেছে। তাহলে এইটার উপরে কার কোনো হাত নাই, জি এর কোনো হাত নাই। এই জিনিস টোটালি এইখান থেকে ডিসমিস করেই এই কাজটা করা হচ্ছে। আচ্ছা, এখন দেখো, এখন এই ব্যাপারটা আমরা বুঝে গেলাম। তাহলে লিফটের ক্ষেত্রে এই যে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠন্ত একটা লিফট, এর কথা চিন্তা যখন আমরা করব বা এই ইকুয়েশন গুলো যখন লিখবো, সিম্পলি আমরা কি করতেছে, এই যে ত্বরণে উঠতেছে, এই ত্বরণে উঠার জন্য সিম্পলি যা ইকুয়েশন হয় সেটা আমরা লিখে ফেলবো। এইখানে জি কে আনবোই না, সিম্পলি যে কোনো দিকে যদি এফ ত্বরণ থাকতো একটা বস্তু, তাহলে সে যেভাবে যাইতো এইভাবেই লিখে দিলাম, হয়ে গেল। এরপরে কি বলা হয়েছে, ত্বরণে উঠন্ত একটা লিফটের উপর থেকে লিফটের সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগ। এইখানেও বেশ কিছু ব্যাপার আমাদেরকে একটু বলতে হবে। সেটা কি, আমরা যারা ফিজিক্সে আপেক্ষিক বেগ পড়ছি মোটামুটি, তারা এই জিনিসটা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবো। যারা ফিজিক্সে আপেক্ষিক বেগ পড়ি নেই, সমস্যা নেই, আমি পুরো ব্যাপারটা আবার বলে দিচ্ছি। তাহলে দেখো, আপেক্ষিক বেগ নিয়ে এই মূলত আমাদের এই 9 এর চ্যাপ্টারটাতে প্রথম দিকে একটা চ্যাপ্টারই আছে, জাস্ট আপেক্ষিক বেগের উপরই চ্যাপ্টার। আমাদের অত কিছু আসলে এখানে লাগবে না, সিম্পলি আপেক্ষিক বেগে একদম জেনারেল যে কনসেপ্টটা সেটা দিলেই হয়ে যাবে। সেটা কি, আপেক্ষিক বেগ মানে হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। কিরকম, তুমি দেখো, এই যে মনে করো যদি তুমি একটা সমান রাস্তায় এই একটা গাড়ি, এই গাড়িটা সামনের দিকে যাচ্ছে কত, মনে করো 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে কি হচ্ছে বলো দেখি, তার মানে হচ্ছে যে তুমি যদি এই গাড়ির ভিতরে থাকো, তুমি সিম্পলি যে একদম বাইরের অবজারভার, বাইরের যদি একজন অবজারভার থাকে, এই অবজারভারের সাপেক্ষে তুমি কি করতেছো,
তো ও দেখতেছে যে তুমি তোমার বেগটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তার মানে তুমি প্রতি সেকেন্ডে 3 মিটার করে অতিক্রম করে 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 সামনে আগাচ্ছ। গেল। এখন তোমার সামনে যদি আরেকটা গাড়ি থাকে, এই গাড়িটা মনে করো আগাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কেসটা কিরকম হচ্ছে দেখো। তাহলে কেসটা হচ্ছে বাইরের অবজারভার দেখবে যে এই গাড়িটা প্রতি সেকেন্ডে কত মিটার অতিক্রম করে, 5 মিটার করে অতিক্রম করে, যেহেতু বেগ 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 মিটার করে অতিক্রম করতেছে। এখন এই যে তুমি এই গাড়িটাতে বসে আছো, এখন একটু চিন্তা করো দেখি, এই বাইরের অবজারভারকে তুমি টোটালি আউট করে দাও, বাইরের অবজারভার নাই, বাইরের অবজারভার কেউ নেই। এখন তুমি এই গাড়ি থেকে বসে দেখো দেখি, তোমার কাছে কি মনে হবে বলো দেখি, যে এই গাড়িটা কত বেগে সামনের দিকে আগাচ্ছে। কি বললাম ভালো মতো বুঝো। সেটা হচ্ছে আপেক্ষিক বা বেগ মানে হলো একটার সাপেক্ষে অন্যটার বেগ, অর্থাৎ একটা নিজের বস্তুর জন্য অন্যটার বেগ কত মনে হবে, এই জিনিসটাই মূলত হচ্ছে গিয়ে কাউন্ট করি আমরা। এখন সেটা কিভাবে, সেটা হচ্ছে আমি দেখবো, মনে করো এটা আমি যদি হই এটা, তাহলে এখানে যদি আরেকটা বস্তু থাকে, এই বস্তুটা আমার সাপেক্ষে যদি এই বস্তুটা আপেক্ষিক বেগ হিসাব করতে হয়, তাহলে কি করতে হবে, ধরে নিতে হবে বা মনে করে নিতে হবে যে আমি মনে করো এই জায়গায় আছি। এখন আমার সাথে এই জিনিসটার দূরত্বের পরিবর্তনের হারটা কিরকম হচ্ছে সেটা, প্রতি সেকেন্ডে এর সাথে দূরত্বের পরিবর্তনের হার কিরকম হচ্ছে সেই জিনিসটা। এখন আমি প্রকৃতপক্ষে গতিশীল হই, আমি প্রকৃতপক্ষে স্থির হই, এগুলা কোনো ম্যাটার করে না, এগুলা কিচ্ছু ম্যাটার করবে না। ম্যাটার করবে আমার থেকে এই বস্তুর দূরত্ব প্রতি সেকেন্ডে কত করে বাড়তেছে বা কত করে কমতেছে, সিম্পলি আর। যদি এখন মনে করো বাড়ে, মনে করো হচ্ছে 2 মিটার করে বাড়তেছে, মনে করো আমার থেকে এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে। এইখানে 1 সেকেন্ডে এত দূর ছিল, পরে আরো 2 মিটার দূরে গেল, পরে আরো 2 মিটার দূরে গেল। তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমি বলতে পারবো আমার সাপেক্ষে এই বস্তুটা আপেক্ষিক বেগের মান কত, 2 মিটার পার সেকেন্ড, এটা বলতে পারবো। এই তো সিম্পল। এখন আমি যদি দেখি যে আমার সাপেক্ষে এই বস্তুটার আপেক্ষিক বেগের পরিবর্তনই নেই, তাহলে মানে এইটা এর অবস্থানের কোনো পরিবর্তনই নেই, এর প্রতি সেকেন্ডে একই জায়গায় আছে, এর অবস্থানের কোনো চেঞ্জ নেই আমার সাপেক্ষে, সবসময় আমার সাপেক্ষে একই জায়গায় সে আসে। তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে আমরা বলতে পারবো আমার সাপেক্ষে এই বস্তুটা স্থির, এই বস্তুর বেগ নাই, এটা স্থির, এটা বলতে পারবো। এখন তুমি যদি দেখো যে এই তোমার সাপেক্ষে এই বস্তুটা প্রতি সেকেন্ডে 5 মিটার দূরে 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 চলে যাচ্ছে, তাহলে তুমি কি বলতে পারবা, তাহলে তুমি বলতে পারবা তোমার সাপেক্ষে এটার আপেক্ষিক বেগ 5 মিটার। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আপেক্ষিক বেগের ক্ষেত্রে তুমি প্রকৃতপক্ষে স্থির না তুমি প্রকৃতপক্ষে গতিশীল, এগুলা কাউন্ট আমরা করি না, আমরা জাস্ট সিম্পলি কাউন্ট করি যে তোমার সাপেক্ষে ওই বিপরীত মানে যার হিসাব করতেছ তার দূরত্বের পরিবর্তনের হারটা কিরকম হচ্ছে এই জিনিসটা। তাহলে এখন দেখো, তাহলে এই ক্ষেত্রে কি বলা যাবে, তাহলে এই ক্ষেত্রে দেখো যেটা কেস হয় সেটা হচ্ছে যে তুমি যদি এই গাড়িতে থাকো এবং তোমার সামনে যদি 5 মিটার, তুমি 3 মিটার পার সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ, আর তোমার সামনে আরেকটা গাড়ি যাচ্ছে সেটা 5 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে কি হবে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, এই পয়েন্ট থেকে মনে করো আমরা হিসাবটা নিজেরাই করে করে বের করবো। সেটা কি, তুমি তো নিজে জানো না যে তুমি গতিশীল আছো না স্থির আছো, তুমি জাস্ট সিম্পলি কি ক্যালকুলেট করবা, তুমি জাস্ট একটা জিনিসই জানো যে আমাকে ক্যালকুলেট করতে হবে প্রতি সেকেন্ডে এই গাড়িটা আমার থেকে কত দূরে যাচ্ছে, এইটা দেখতে হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স, এই জিনিসটাই শুধু ম্যাটার করবে এখানে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এইখানে মনে করো তুমি ছিলে আদি অবস্থায়, আর তোমার সামনে এই গাড়িটা ছিল মনে করো 10 মিটার সামনে, সিম্পলি। তাহলে এখানে এই দ্বিতীয় গাড়ি আছে 10 মিটার আছে, দ্বিতীয় গাড়িটাকে একটু অন্য কালার দিই, এই তো গেল 10 মিটার। এখন তুমি দেখো, তুমি 1 সেকেন্ড মনে করো অতিক্রান্ত হলো, 1 সেকেন্ড, 1 সেকেন্ডে তুমি কত দূর আগাবা দেখো তো, তুমি আগাবা হলো গিয়ে এই যে 3 মিটার দূরে এখানে সামনে চলে আসবে। আর 1 সেকেন্ডে সে কত দূর আগাবে দেখো তো, সে আগাবে কিন্তু কত, 5 মিটার আগে চলে যাবে। তাহলে এখন বলো দেখি, এখন তোমাদের মাঝে আগে দূরত্বটা প্রথম অবস্থায় দূরত্ব ছিল 10 মিটার, এইবার 1 সেকেন্ড পরে দূরত্বটা কত হচ্ছে দেখো দেখি, দূরত্বটা কিরকম হয়, সিম্পলি ক্যালকুলেট করো। সেটা হচ্ছে তুমি আগাইছো এর পাশে 3 মিটার, ও আগাইছে এর পাশে 5 মিটার, তাহলে ওর এখন অবস্থান হয়ে গেছে 10 + 5, তার মানে ওর অবস্থান হচ্ছে 15-তে, আর তোমার অবস্থান হচ্ছে 3-এ। তাহলে তোমাদের আগে আগে দূরত্ব ছিল কত, 10 মিটার, কিন্তু এখন দেখো দেখি দূরত্ব কত, তুমি আছো 3-এ, ও আছে 15-তে, তার মানে তোমাদের দূরত্ব এখন কত, 12 মিটার। গেল, এটা প্রথম সেকেন্ডে গেল। দ্বিতীয় সেকেন্ডে হিসাব করো তো আবার, দ্বিতীয় সেকেন্ডে কি হবে একটু চিন্তা করে আবার হিসাব করো। তাহলে দ্বিতীয় সেকেন্ডে কি হবে চিন্তা করো, তুমি আবারও 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছো, তার মানে তুমি প্রতি সেকেন্ডে 3 মিটার করে আগাচ্ছ, তাহলে তুমি দ্বিতীয় সেকেন্ডে আরো 3 মিটার গেলা। তাহলে এখন তোমার দ্বিতীয় সেকেন্ডে অবস্থান হলো 6 মিটার। এর তো বেগ কত, ওর বেগ তো হচ্ছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড করে, তাই তো, তাহলে ও আরো কি হবে, আরো 5 মিটার যাবে তো, তাহলে ওর এখন অবস্থান কত, 20। তাহলে দেখো দেখি এইবার দ্বিতীয় সেকেন্ড শেষে, এই 2 সেকেন্ড শেষে তোমার আর ওই সামনের গাড়ির অবস্থান মানে দূরত্ব কত, তাহলে এখন দেখো তোমার আর সামনের গাড়ির দূরত্ব হচ্ছে কত, 6 আর 20 14, তাহলে এখন 14 মিটার। তাহলে এইভাবে তুমি যত যাইতে থাকবা তাহলে তুমি কি দেখবা দেখো,
প্রতি সেকেন্ডে তোমার সাথে ওর দূরত্ব কত বাড়তেছে বলো দেখি? 2 মিটার করে বাড়তেছে, 2 মিটার করে বাড়তেছে, তাই না? দেখো এই যে 2 মিটার, এখানে 2 মিটার। তুমি যত আগাবা তত দেখবা তৃতীয় সেকেন্ডে দেখবা 2 মিটার, 2 মিটার। মানে এইভাবে করে জিনিসটার কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে। আগে তোমাদের দূরত্ব ছিল 10 মিটার, 1 সেকেন্ড পরে দেখতেছো 12 মিটার হয়েছে, তার মানে কত? 2 মিটার দূরত্ব বেশি বেশি হয়ে গেছে, বা 2 মিটার দূরত্ব তোমার থেকে ওর বাড়ছে, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এখন দেখো, এখন এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা তাহলে বুঝলাম যে কি হচ্ছে, তোমার সাপেক্ষে ওই সামনের গাড়িটা কিন্তু 2 মিটার পার সেকেন্ড বেগ পাচ্ছ তুমি। এই যে তোমার সাপেক্ষে ওই গাড়ির অবস্থানের পরিবর্তনের হার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 2 মিটার করে। এইটাই হচ্ছে তোমার সাপেক্ষে এই গাড়ির আপেক্ষিক বেগ। ক্লিয়ার? এই জিনিসটাই মূলত আমি এই টোটাল বেসিক সহ আপেক্ষিক বেগের এই ব্যাপারটা তোমাদেরকে বুঝাই দিই। এখন এই জিনিসটা খুব সহজে কিভাবে বোঝা যায়, এই জিনিসটা তুমি একদম বেসিক ধরে ধরে জিনিসটা আসে কিভাবে, একদম ভেতরের কাজগুলা কি হয় সেই সবকিছু তালিকা টালিকা করে তোমাদের দেখালাম। এই জিনিসটা সিম্পলি বোঝা যায় এইভাবে, যখন একই দিকে গতিশীল বস্তু থাকবে তখন আসলে এদের একটার সাপেক্ষে আরেকটা আপেক্ষিক বেগ কি হবে, এটা হচ্ছে যে এই যে মনে করো ওদের বেগের বিয়োগফলটা, একদম সিম্পলি বিয়োগফলটা। এই যে এখানে এদের বেগের বিয়োগফল কত? এর 3 আর এর 5, তাহলে বেগের বিয়োগফল হচ্ছে কত? 2। তাহলে এদের একে অপরের সাপেক্ষে আপেক্ষিক বেগের মানটা হবে 2 মিটার পার সেকেন্ড। এই যখন তারা সেম দিকে যায় তখন কি হয়, আপেক্ষিক বেগের মানের পরিবর্তনটা এইটা হচ্ছে ওদের বিয়োগফল হয়। আর যদি তারা বিপরীত দিকে পরস্পরের দিকে আগায়, এই যে এ ওই দিকে এ দিকে, তখন সেই জিনিসটা এখানে তো বিয়োগফল হলো, ওখানে যোগফল। এই হলো ঘটনা। এখন তোমাদেরকে আমি সিম্পলি বলে দিতে পারতাম যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে একটা বস্তু আর একটা বস্তু যদি সেম দিকে যায়, এ ওই দিকে এ ওই দিকে, সেম দিকে গেলে এদের আপেক্ষিক বেগ হয় হচ্ছে কি এক, মানে হলো গিয়ে কি বলবো, বেগের দুজনের বেগের বিয়োগফলের সমান। কিন্তু আমি চাচ্ছিলাম যে এই জিনিসটা একটু বেসিক সহ দেখাই, এই কারণে এটা দেখাই। এখন আমাকে বলো এই আপেক্ষিক বেগের এই এতটুকু ব্যাপার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, যে সেম দিকে গেলে ওদের আপেক্ষিক বেগের আপেক্ষিক বেগটা একটা অপরটার সাপেক্ষে কত হয় এবং কেন হয়। কেনটা জরুরি ভাই, কেনটা জরুরি, কেনর জন্যই এত টাইম তোমাদের দিচ্ছি। আচ্ছা, তো এখন তোমরা বলছো এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে, ওকে। তাহলে আমরা এখন এই জিনিসটা কাজটাতে যাইতে পারবো। এইবার তাহলে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারতে পারি, বা এখন আমরা হাত দিতে পারি। তাহলে এখন দেখো কথা হচ্ছে, এখানে প্রথমেই দুইটা কনসেপ্ট খুব ভালো মতো ক্লিয়ার করে নিলাম। প্রথম কথা কি, এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণের উঠন্ত একটা লিফটের ব্যাপার। এইখানে লিফটের ক্ষেত্রে কাজগুলা কি হচ্ছে, এখানে জি এর কোনো হাত নাই, এটা বাইরে থেকে বল দিয়ে লিফটটাকে উপরে উঠাচ্ছে, তাহলে এর গতির সমীকরণগুলো কিরকম হবে এটা দেখাচ্ছে। তারপরে এখানে বলছে লিফটের সাপেক্ষে এত আপেক্ষিক বেগে, এই ব্যাপারটা আপেক্ষিক বেগের ব্যাপারটা টোটালি ক্লিয়ার করে দেয়। তারপরে এখন বলছে খাড়া ঊর্ধ্বে একটা বল নিক্ষেপ করা হবে, তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, এই একটা যদি আমাদের লিফট হয়, এটা এই লিফট একটা, এখন এই লিফটটা কি হচ্ছে উপরের দিকে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাচ্ছে গেল। এখন বলা হয়েছে সুষম ত্বরণ উঠন্ত একটা লিফটের উপর থেকে কোন একটা মুহূর্তে কি করা হয়েছে, ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে খাড়া ঊর্ধ্বে একটা বল নিক্ষেপ করা হয়। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি, তার মানে ব্যাপারটা হচ্ছে এই মনে করো এখান থেকে একটা লিফট উঠতেছিল, এই মুহূর্তে একদম এই মুহূর্তে যখন এই লিফটটা এই অবস্থায় আসছে, তখন এই মুহূর্তে কি করা হয়েছে, এর উপর থেকে এর সাপেক্ষে এর উপর থেকে এর সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড বেগে একটা কি নিক্ষেপ করা হয়েছে, একটা বস্তু বা একটা হচ্ছে কি বল উপরে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখন দেখো এখানে তাহলে কেসটা কিরকম, আগের কেসটার সাথে ম্যাচ করে। সেটা হচ্ছে তুমি ছিলে এই গাড়িতে, তোমার সামনে ছিল আরেকটা গাড়ি, তোমার গাড়ি যাচ্ছিল 3 মিটার পার সেকেন্ডে, সামনের গাড়ি যাচ্ছিল 5 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে তোমাদের 3 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বাইরের অবজারভারে তোমার বেগ এত দেখতেছে, মানে সিম্পলি বলতে গেলে তোমার আসলে বেগটা 3 মিটার পার সেকেন্ড রাস্তায়, আর এই বস্তুর আসলে বেগটা কত, 5 মিটার পার সেকেন্ড, এরকম বাইরে থেকে অবজারভার দেখতেছে। এখন বাইরে থেকে অবজারভার এটা দেখলো, এই জিনিসটা থাকলো, কিন্তু তোমরা একে অপরের সাপেক্ষে কিন্তু এটা ফিল করতে পারছো। তো এদের ক্ষেত্রে ঝামেলাটা কি হচ্ছে, এটা যদি এ বস্তু দিই, এটা যদি বি বস্তু দিই, তখন এদের দুজনের আপেক্ষিক বেগ কত দাঁড়াচ্ছে, এদের দুজনের আপেক্ষিক বেগ দাঁড়াচ্ছে এ বি এর সাপেক্ষে আপেক্ষিক বেগ বি এর, এটা যদি আমি বলি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ভিবি মাইনাস বি এর, এরকম হচ্ছে জিনিসটা। তখন এখান থেকে জিনিসটা আসে। এখন এখানে বলো দেখি আমাকে, তাহলে এখানে আসল বেগ কোনটা, বা বাইরের অবজারভার কত দেখবে, বাইরের অবজারভার দেখবে ভি এ, বাইরের অবজারভার দেখবে ভি বি। এগুলো হচ্ছে বাইরের অবজারভার যেটা দেখতেছে সেটা লেখা। এটা মনে করো এদের প্রকৃত বেগ ধরে নিতে পারো যে হ্যাঁ এদের আসলে বেগ এত, আর এদের আপেক্ষিক বেগ কত, আপেক্ষিক বেগটা হচ্ছে ভি অফ বি এর বেগ এর সাপেক্ষে কত,
এর সাপেক্ষে বি এর বেগ কত, এই জিনিসটা লিখছি। তাহলে এখন এই যে এই জিনিসটা আমরা লিখলাম যে ভিবিএ ইজ ইকুয়াল টু ভিবি মাইনাস বিএ, এখন এর সাথে এরটা একটু ম্যাচ করো, এই কেসটা সিনারিওটা ম্যাচ করো, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। কিভাবে? তুমি দেখো এইখান থেকে এই লিফটটা উঠে উপরে উঠে উঠে উঠতে উঠতে এই পয়েন্টে যখন আসছে, ধরে নিলাম এইখানে লিফটের বেগটা, লিফটের প্রকৃত বেগটা কত হয়েছে, লিফটের প্রকৃত বেগ হয়েছে ইউ। আর এর সাপেক্ষে ভি বেগে একটা বস্তু, মনে করো এখানে এটা একটা বি বস্তু আর লিফটটা হচ্ছে এ বস্তু, তখন এই যে ওই বস্তুর সাপেক্ষে বি বস্তু, এই তখন এদের এখান থেকে ছাড়া হবে, বি বস্তুর এখান থেকে ছাড়া হবে। তাহলে এখন দেখো দেখি, এই এর যদি প্রকৃত বেগ অর্থাৎ ভি এ যদি প্রকৃত বেগটা যদি ইউ হয়, এখন তুমি দেখো এর সাপেক্ষে ভি বেগে ছাড়া হয়েছে, তাহলে তুমি সাপেক্ষে বেগটা জানো বা আপেক্ষিক বেগটা জানো, এই যে লিফটের সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে, তাহলে তুমি এই আপেক্ষিক বেগটা জানো, ভি বি এ তুমি জানো, ভি বি এ এই জিনিসটা জানো ভি। কিন্তু তুমি কি প্রকৃত বেগটা জানো? এই যে এই বলটা যে নিক্ষেপ করা হচ্ছে, বলটার প্রকৃত বেগ তুমি জানো? জানো। তাহলে বলটার প্রকৃত বেগ ধরে নিলাম ভিবি ইজ ইকুয়াল টু ভার। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা কি করে নিব, বলটার প্রকৃত বেগটা আমরা হিসাব করে নিব। তাহলে আমরা দেখি বলটার প্রকৃত বেগ কিরকম আসতেছে। তাহলে এখানে এই সমীকরণে বসাই দাও, ভি বি এর মান তুমি জানো ভি, বসাইলাম। ভি বি এর মান তুমি জানো না, এটা বের করতে হবে। আর ভি এ এর মান অর্থাৎ লিফটের মানটা ইউ, এটা হচ্ছে ইউ। তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে আমরা এই যে উপর থেকে, লিফটের উপর থেকে যে একটা বল নিক্ষেপ করা হয়েছে, এর এই নিক্ষিপ্ত বলটার কিন্তু প্রকৃত বেগটা বা অবজারভার, বাইরের অবজারভার যেটা দেখবে সেই জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটা কি? সেটা হচ্ছে ইউ প্লাস ভি। ক্লিয়ার? এই ব্যাপারটা আবারও বলে দিচ্ছি, দেখো এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম পয়েন্টগুলো ক্লিয়ার না হলে এই কোশ্চেনগুলো তুমি হয়তো এখন বুঝবা কোনো একভাবে, কিন্তু পরবর্তীতে এই জিনিসগুলো আবার হারায় যাবে। এই কারণে আমি একদম ছোট ছোট বেসিক গুলো বুঝাই বুঝাই আগাচ্ছি। সেটা কি, এইখানে যখন যেটা পয়েন্ট বুঝালাম সেটা হচ্ছে এরকম যে আমরা এই গাড়িগুলোর ক্ষেত্রে কি দেখছি, একটা থাকে হচ্ছে অবজারভার, বাইরের অবজারভার তুমি, একদম বাইরে, তুমি থেকে বাইরে থেকে তুমি দেখতেছো এ বস্তুর বেগ কত ভি এ, বি বস্তুর বেগ কত ভিবি, তারপরে এদের মধ্যে মধ্যবর্তী আপেক্ষিক বেগটা হচ্ছে ভিবি এ ইজ ইকুয়াল টু মানে বি এর বেগ এর সাপেক্ষে সেটা কত, ভিবি মাইনাস ভি আসলো, গেল, এটা বুঝলাম। এখন এই জিনিসটা গেল। এখন আমরা যেহেতু সবসময় কাজ করি কি অবজারভারের বেগ নিয়ে, অর্থাৎ তুমি যেহেতু অবজারভার, তোমাকে এই প্রশ্ন দেওয়া হয়েছে, তুমি অবজারভার, তাহলে কি তোমার অবজারভেশনের বা তোমার নিজের অবজারভেশনের বা ওই বস্তুগুলোর আসলে বেগ কত বা প্রকৃতপক্ষে বাইরের বেগ কত, এই জিনিসটা জানতে হবে, তাই না? এই যেমন এর ক্ষেত্রে আমি বাইরের বেগ 5 জানতাম, 3 জানতাম, এই বেগগুলো আমাদের জানতে হবে এবং এগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করবো। তো এখন এই ক্ষেত্রে আমরা দেখতেছি লিফটটা এই অবস্থায় উত্থানের পর, এই অবস্থায় ওঠার পরে ওর বেগটা আমরা ধরে নিচ্ছি ইউ। এখন এই ইউ বেগের সাপেক্ষে, ইউ বেগের সাপেক্ষে বা ইউ বেগের আপেক্ষিকে ভি বেগে একটা বস্তু নিক্ষেপ করা হয়েছে। এই যে প্রশ্ন বলে দিচ্ছে লিফটের সাপেক্ষে ভি মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগে, তাহলে এই যে ভি, এই মেজারমেন্টটা কি, এই মেজারমেন্টটা হচ্ছে আপেক্ষিক বেগের মেজারমেন্ট, অর্থাৎ এই যে ভি বি এ বা আপেক্ষিক বেগের মেজারমেন্ট। এখন কথা হচ্ছে এইটা কি, এই বল যে এখান থেকে যে একটা বল নিক্ষেপ করা হচ্ছে, এই বলটার কি অবজারভেশনের বেগ বা অবজারভারের বেগ এটা, বা প্রকৃত বেগ এটা? প্রকৃত বেগ কিন্তু এটা না। তাহলে এখন আমাকে কি জানতে হবে আগে, এই বলটার প্রকৃত বেগ জানতে হবে, যে ভিবিটা জানতে হবে। এই জন্য আমরা কি করলাম, এই ক্যালকুলেশনটা করে আমরা ভিবি অর্থাৎ বলটার প্রকৃত বেগ বের করে নিলাম। এখন আমাকে এটুকু জানা যে এটুকুও ক্লিয়ার হয়েছে কিনা, যে বলটার প্রকৃত বেগ এভাবে হবে এবং এইভাবে আমরা নির্ণয় করতে পারতেছি। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, ওকে। তাহলে এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে, ঝামেলা থাকলে জিজ্ঞেস করতে পারো, সমস্যা নেই। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা নেক্সট স্টেপে আবারও হাত দিতে পারি। তাহলে এখন আমরা যাই নেক্সট স্টেপে হাত দিই। তাহলে এই ক্ষেত্রে কি বলতে পারবো আমরা, আচ্ছা ভিবিএ ইজ ইকুয়াল টু ভি কেন, এই যেটা জিজ্ঞেস করছে। দেখো ভিবিএ মানেই বুঝাইছি আমি আপেক্ষিক বেগটাকে। যেমন ধরো একটু আগে আমরা কি লিখছি, 2 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3 লিখছো না, এটা লিখছো না। 2 কি ছিল, আপেক্ষিক বেগ ছিল। 5 কি ছিল, এ বি বস্তুর বেগ ছিল। আর 3 কি ছিল, 3 হচ্ছে এ বস্তুর বেগ ছিল। তাহলে এখানে দুইটা কি বলো দেখি, দুইটা হচ্ছে আপেক্ষিক বেগ, অর্থাৎ ভিবিএ মানে হচ্ছে আপেক্ষিক বেগের মান। এই যে আপেক্ষিক বেগের মান, এখানে ম্যাথমেটিক্যালের সাথে এই থিওরিটিক্যালটা তুলনা করো, তাহলে ক্লিয়ার হবে। ক্লিয়ার হলো কিনা আবার জানাইও। ভিবিএ মানে কি, ভিবিএ মানে হচ্ছে আপেক্ষিক বেগের মেজারমেন্ট। তাহলে এখানে তো এই আপেক্ষিক বেগের মেজারমেন্ট ভি দেওয়া আছে, তাহলে ভিবি এর মান কত হবে, আপেক্ষিক বেগের মেজারমেন্টটা হবে কত, ভি হবে। এটা কোনটা আপেক্ষিক বেগ কোনটা প্রকৃত বেগ, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা গেল। এইবার এখন আমরা কিসে যাব, এইবার আমরা যাব একদম এই প্রশ্নটার লাস্ট যে কাজটা করব সেগুলাতে। তাহলে এখন এখান থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়ে গেছি এবং বেশ কিছু জিনিস বুঝে ফেলছি। এইবার এখন আমরা দেখি যে আরো কোনো পয়েন্ট আসতেছে নাকি আমরা ম্যাথটা এখন করতে পারবো।
সেটা হলো এই বস্তুতে এই অবস্থানে এই লিফটার বেগ ধরে নিচ্ছি আমরা ইউ, এবং এইখান থেকে একটা বল কি নিক্ষেপ করা হচ্ছে, ইউ প্লাস ভি বেগে নিক্ষেপ করা হচ্ছে। এখন ইউ প্লাস ভি কেন, এই তো এই জিনিসটাই একটু আগে ব্যাখ্যা করে দিলাম যে আমাদের কি ছিল, ইউ প্লাস ভি কারণে লিখলাম, কারণ হলো গিয়ে আমাদের এর সাপেক্ষে ভি বেগে, অর্থাৎ বলটার প্রকৃতপক্ষে বেগ কত, বলটার প্রকৃতপক্ষে বেগ হচ্ছে ইউ প্লাস ভি। ওকে, আর এই লিফটটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, এফ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। এখন কি বলছে, এখন বলছে যে এরা আপেক্ষিক বেগে নিক্ষেপ করা হলো, ঊর্ধ্বে একটা বল নিক্ষেপ করা হয়েছে এই যে ইউ প্লাস ভি বেগে, একটু বেশি বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন বলছে টি সময় পরে বলটা পুনরায় লিফটে ফিরে আসলে, পুনরায় লিফটে ফিরে আসা মানে কি, পুনরায় লিফটে ফিরে আসা মানে এদের তুমি যদি গতিপথ গুলো দেখো, গতিপথ গুলো অনেকটা এরকম হবে যে এইখান থেকে ইউ প্লাস ভি বেগে একটা বস্তু নিক্ষেপ করছো। এখন তুমি দেখো এই যে এখান থেকে ইউ প্লাস ভি বেগে নিক্ষেপ করতেছো, তাহলে লিফট তো আপাতত যাচ্ছে কিসে, লিফট আপাতত যাচ্ছে ইউ বেগে, বা এই মুহূর্তে লিফটের বেগ কত ইউ, আর এই মুহূর্তে এই বলের বেগ কত ইউ প্লাস ভি, তাহলে অবশ্যই বলের বেগটা বেশি হচ্ছে। তো বলের বেগ যদি বেশি হয় তাহলে কি হবে চিন্তা করো, বলটা উপরে গিয়ে নামবে, এরকম একটা টেন্ডেন্সি দেখাবে, তাই না? এখন কথা হচ্ছে এই যে উপরে গিয়ে নামবে, একই সরলরেখায় কাজটা হবে আর কি, এই যে উপরে গিয়ে নামবে ততক্ষণে কি লিফটটা উপরে যাবে না, ততক্ষণে কিন্তু লিফটটা উপরে যাবে। তো তখন ওরা কি করবে, একটা নির্দিষ্ট হাইটে, ধরে নাও আমি চিত্রটা যদি আর একটু ক্লিয়ার করে এঁকে এটা বুঝাই, যে এই মনে করো এইখান থেকে ইউ প্লাস ভি বেগে উপরের দিকে উঠলো, এত দূর উঠলো, বস্তুটা তারপরে ডাউন করতেছে, নামতেছে। এখন মনে করো এই পয়েন্টে আসার পর দেখতেছে লিফটটা এখানে চলে আসছে, লিফটটা এখানে কি করছে, ততক্ষণে লিফটটা চলে আসছে। এই যে লিফটে চলে আসলো, এই জিনিসটাই কি বলা হচ্ছে, এই জিনিসটাকে মিন করা হচ্ছে যে টি সময় পরে বলটা কি হবে, পুনরায় লিফটে ফিরে আসবে, বা বল এবং লিফট পুনরায় কি হবে, সেম হাইটে চলে যাবে। ক্লিয়ার কি বললাম, বল এবং লিফট সেম হাইটে চলে আসবে, এই এই জিনিসটা মূলত বোঝানো হয়েছে এখানে। এখন তাহলে এখন কি হচ্ছে, এই ব্যাপারটা আশা করা যায় বুঝছো, এই জিনিসটা আমরা আগেও ক্লিয়ার করছি, কিন্তু এই জিনিসটার উদাহরণ আমরা কোথায় দেখছি, যে এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করা হবে, এখন তারপরে এখান থেকে যদি আমরা পরবর্তীতে আরো কোনো বস্তু নিক্ষেপ করি বা আরেকটা বস্তু নিক্ষেপ করি, তখন এরা কি করে, একই সরলরেখায় থাকলে একটা না একটা সময় ওরা কোলাইড করে বা মিলিত হয়, এই জিনিসটা আমরা দেখছি এখানে মূলত সেম সেই জিনিসটাই হচ্ছে। আচ্ছা, এখন তাহলে এরা কি হচ্ছে, এরা পরস্পর মিলিত হচ্ছে বা কোলাইড করতেছে, এটা বলতে পারো। টি সময় পরে বলটা পুনরায় লিফটে ফিরে আসলো, মানেই হলো টি সময় পরে বলটা পুনরায় লিফটের সেম লেভেলে আসলো, বা লিফটের সাথে মিলিত হলো, বা লিফটের সাথে সংঘর্ষে লিপ্ত। এখন তাহলে প্রমাণ করতে হবে কি, তাহলে প্রমাণ করতে হবে এফ প্লাস জি ইজ ইকুয়াল টু 2v বাই টি, এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন তাহলে আসি, এখন তুমি চিন্তা করো যে এইখানে আমরা যে এইখানে পাচ্ছি যে পুনরায় লিফটে ফিরে আসা মানে মিলিত হওয়া, কখন দুইটা বস্তু গতিপথে একে অপরের সাথে মিলিত হয়, তুমি চিন্তা করো তো। এইখানে মনে করো একটা বস্তু নিক্ষেপ করছো, এই একটা এই সরলরেখা বরাবর চলতেছে, এখন পরবর্তীতে কিংবা ওই একই সময় বা অন্য কোনো ভাবে আরেকটা বস্তু নিক্ষেপ করছো, এরা মনে করো এই উচ্চতায় মিলিত হলো। মিলিত হওয়া মানে কি বলো দেখি, মিলিত হওয়া মানেই হচ্ছে এদের হাইট সেম হওয়া, একদম সিম্পল কথা, এদের দুজনের হাইট সেম হওয়া মানে হচ্ছে এরা মিলিত হচ্ছে, খুব সিম্পল। তাহলে এখন এই ক্ষেত্রে যেহেতু লিফট এবং এই বলটা মিলিত হচ্ছে, তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো এরা পরস্পর কিসে আসতেছে, সেম হাইটে আসতেছে, এই তো। তাহলে এখন দেখি আমরা যে এই লিফটের ক্ষেত্রে এবং এই কি বলে বলের ক্ষেত্রে এরা কখন সেম হাইটে আসে এবং সেখান থেকে কাজটা কিরকম। তাহলে এখানে প্রশ্নে বলে দিচ্ছে টি সময় পরে মিলিত হচ্ছে, তাহলে সময়টা টি। ওকে, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে তাহলে কি হবে বলো দেখি, এই ক্ষেত্রে একটু আগে যেভাবে আমি লিখছিলাম বা আঁকছিলাম, সেটা হচ্ছে যে এই সরলরেখার উপরে দুইটা বস্তু যদি কাজ করে, তাহলে এই মনে করো এই প্রথম বস্তু যদি নিচেরটা ধরো, তাহলে এর হাইটও যা হবে, দ্বিতীয় বস্তুটা এর হাইটও কি হবে, সেম হবে, H1 আর H2 সেম হতে হবে, তখন তারা মিলিত হবে। তাহলে এখন এই সূত্রটা, এই ব্যাপারটা আমরা এখানে বাস্তবায়ন করি, তাহলে বাস্তবায়ন করলে দেখি কাজটা কিরকম হয়। তাহলে লিফটের ক্ষেত্রে তুমি হাইট বিবেচনা করো, লিফটের ক্ষেত্রে যদি হাইট বিবেচনা করতে যাও, লিফটের ক্ষেত্রে কিন্তু এই কথাটা আমি আগেই বলছি, সেটা কি, লিফট এইখানে যে আচরণগুলো করবে একদম সুষম ত্বরণে চলন্ত বস্তুর মতো আচরণ করবে, ওর উপরে জি এর কোনো ইফেক্ট নাই, জি কে তুমি টোটালি আনকাউন্টেবল এখানে ধরতে হবে, ও কোনো কাজ করবে না। তাহলে আমরা কি বলতে পারবো, এই লিফটের জন্য কি বলতে পারবো, লিফটের জন্য আমরা বলতে পারবো যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এর স্কয়ার, খুব সিম্পল। এখন এস এর জায়গায় আমরা এইচ লিখে দিলাম, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এর জায়গায় কত দেওয়া আছে, এফ দেওয়া আছে, তাহলে এফ লিখে দাও, এই তো। তাহলে লিফটের ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার বা হাফ এফ টি স্কয়ার। এখন এটা মনে করো লিফটের ক্ষেত্রে, তাহলে এইচ এল নাম দিলে। এবার বলের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে এই বলের ক্ষেত্রে এইচ বি। এইবার তুমি দেখো দেখি বলের ক্ষেত্রে কেসটা কিরকম হবে, বল কিন্তু কোনো ত্বরণেও যাচ্ছে না, বলের উপরে কিন্তু
ওকে বাইরে থেকে কেউ টানতে হচ্ছে না। বলের ব্যাপারগুলো লিফটের মতো না। বলের ব্যাপারটা কিরকম, আমরা রেগুলার যে কাউন্ট গুলা করি বা কাজগুলা করি, বলের ব্যাপারটা ঠিক সেরকম। তাহলে বল হচ্ছে একটা এখানে কি বস্তু, রেগুলার একটা নিক্ষিপ্ত বস্তুর মতো, সিম্পল। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে ফর্মুলা কি হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটা ফর্মুলা, সেটা হয় এরকম যে এইচ বি ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এই তো এই প্ল্যাটফর্ম থেকে দুইটা বস্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে এখন এর ক্ষেত্রে তুমি ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার অ্যাপ্লাই করবা, ইউটি, আচ্ছা আমি যদি লিখি ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, এখন এই ক্ষেত্রে জি এর ইফেক্ট আছে, এই কারণে জিটি আসবে এখানে আর কি। এখন ইউ এর মান কত বলো দেখি, ইউ এর মান হচ্ছে ইউ প্লাস ভি। তাহলে ইউ এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা, ইউ প্লাস ভি লিখতে পারবা। তাহলে লিখে দিলাম ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি ইন্টু টি মাইনাস হাফ জিটি। এই তো। তাহলে তুমি কি পাইলা, লিফটের ক্ষেত্রে পাইলা এইচ এর সমীকরণ, আর ইয়ার ক্ষেত্রে বলের ক্ষেত্রে তাহলে তুমি পাইলা এইচ এর সমীকরণ। মিলিত হইতে গেলে কি হতে হবে, এই হাইট দুইটা ইকুয়াল হইতে হবে। তাহলে দেখা দাও এই হাইট দুইটা ইকুয়াল। তাহলে এইচ এল লিফটের হাইট ইজ ইকুয়াল টু এইচ বি বলের হাইট। তাহলে করে দাও, তাহলে কি দাঁড়ায়, ইউটি প্লাস হাফ এফ টি টি স্কোয়ার। আর এইচ বির জন্য কি দাঁড়াচ্ছে, ইউ প্লাস ভি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই তো এই দুটা জিনিস দাঁড়াইলো। এইবার এখন এখান থেকে দেখো, এখান থেকে কাজগুলো কি করা যায়। এই যেখানে ইউ প্লাস ভি ইন্টু টি আছে, এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি বলা যাবে, ইউটি প্লাস ভিটি, ইউটি প্লাস ভিটি। এই তো হয়ে গেল। তাহলে এখানে ইউটি আর এখানকার ইউটি পরস্পর ক্যান্সেল হয়ে চলে গেল। থাকলো কি, থাকলো হাফ এফ টি স্কোয়ার, আর এখানে ভিটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এক কাজ করি, মাইনাস হাফ জিটি স্কোয়ারটাকে বাম পাশে পার করে দিই। তাহলে কি দেখো কি দাঁড়ায়, হাফ টি স্কোয়ার, হাফ এফ টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিটি। এই তো ওই জিনিস দাঁড়াচ্ছে। এইখান থেকে দেখো কি কমন নেওয়া যাবে, এইখান থেকে কমন নেওয়া যাবে হাফ টি স্কোয়ার। এই জিনিসটা কিন্তু বাম পাশ থেকে কমন নেওয়া যাবে। কমন নিয়ে ফেলি তাহলে হাফ টি স্কোয়ার। তাহলে হাফ টি স্কোয়ার কমন নিলে কি দাঁড়ায়, এফ প্লাস জি। এই তো এখন এইখানে দেখো হাফ টি স্কোয়ার এফ প্লাস জি আছে, আর এই পাশে আছে ভিটি। তাহলে এইখানকার টি দুইটা কি করা যাবে, ক্যান্সেল করে দেওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা টি গুলো ক্যান্সেল হয়ে গেল, এখানকার টি আর এখানকার একটা টি, তাহলে স্কোয়ার চলে গেল, থাকলো জিনিসটা এরকম। এই তো এই জিনিস থাকলো। এখন দেখো এখান থেকে সিম্পলি তোমাকে কি প্রুফ করতে বলছে, প্রমাণ করো যে এফ প্লাস জি ইজ ইকুয়াল টু টু ভি বাই টি। তাহলে এফ প্লাস জি এর মান কত দেখো, সিম্পল। তাহলে এফ প্লাস জি রাখলাম আর বাকি জিনিসটা পার করে দিলাম, তাহলে দাঁড়ালো টু ভি বাই টি। এই তোমার যা প্রমাণে চাইছিল সেই জিনিসটা কিন্তু চলে আসলো। এইটাই ছিল এই ম্যাথটার সলিউশন। এখন এই ম্যাথটা টোটালি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করছি, কি কি কথাবার্তা বলছি, এই সবগুলো আবার বলে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা সূক্ষ্ম ব্যাপার একদম থিওরি সহ দেখাইছি, যদিও এখানে আপেক্ষিক বেগের থিওরিটা আমাদের অন্য চ্যাপ্টারে আছে, তাও একটু দেখাই দিচ্ছি যাতে ব্যাপারটা ক্লিয়ার হয় আর কি। তো এইখানে এখন ভালো মতো দেখো যে কোনো পয়েন্টে এই এখন রিভিউ দেওয়ার পরে কোনো পয়েন্টে কোনো খটকা আছে কিনা, এই জিনিসটা একটু ভালো মতো দেখো। তাহলে দেখি, প্রথম কথা হচ্ছে আমরা প্রথমে ক্লিয়ার করছি এই যে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে উঠন্ত একটা লিফট, এই কথাটার মিনিং কি। এই কথাটার মিনিং হচ্ছে একটা লিফটকে উপরের দিকে কোনো রশি দ্বারা হোক বা কোনো অবলম্বন দ্বারা হোক টানা হচ্ছে, বল প্রয়োগ করে টানা হচ্ছে, এবং আলটিমেট আলটিমেট ত্বরণটাই হচ্ছে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার। এর উপরে জি এর কোনো ইফেক্ট নাই। ও জি এর ইফেক্ট কাটাকাটি করে সবকিছু করেই আলটিমেটলি ওর ত্বরণটা কত, এফ মিটার পার সেকেন্ড স্কয়ার। ও উপরের দিকে এফ মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে। তাহলে এই ক্ষেত্রে ওর যে ইকুয়েশন গুলা, ওখানে আমরা কি করতে পারবো না, জি কে কোনোভাবেই অ্যাফিলিয়েট করতে পারবো না। জি এর কোনো কনসার্ন ওখানে থাকবে না। ও সিম্পলি সমতরণে চলন্ত একটা বস্তুর মতো আচরণ করবে। এখন উপরের দিকে চলতেছে না কোন দিকে চলতেছে চলুক, ও সিম্পলি সমতরণে চলার ক্ষেত্রে একটা বস্তুর ক্ষেত্রে যে সমীকরণগুলো কাজে লাগে সেরকম হবে ওর আচার আচরণ এবং সমীকরণ। গেল এটা। তারপরে এখন কি বলছিল, এখান থেকে লিফটের উপর থেকে লিফটের সাপেক্ষে ভি বেগে ভি আপেক্ষিক বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বল। এইটা যখন আমরা ক্লিয়ার করতে গেছিলাম, প্রথম যে ব্যাপারটা ক্লিয়ার করছিলাম সেটা হচ্ছে আপেক্ষিক বেগের ব্যাপারটা, যে একই দিকে চলন্ত বস্তু, এখানে লিফটও উপরের দিকে যাচ্ছে, বলও উপরের দিকে যাবে, তাহলে একই দিকে চলন্ত বস্তুর ক্ষেত্রে আপেক্ষিক বেগের কাজটা কিরকম হয় এইটা দেখাইছিলাম। এটা কিভাবে দেখাইছিলাম, এটা দেখাইছিলাম এভাবে যে ভিবি মাইনাস সরি ভিএ মাইনাস ভিবি, এই জিনিসটা এরকম ভাবে দেখাইছিলাম যে ভিএ মাইনাস ভিবি ছিল নাকি ভিবি মাইনাস ভিএ ছিল, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করার কথা, এটা ছিল ভিবি মাইনাস ভিএ। তাহলে এখান থেকে আমরা কি দেখাইছিলাম, এখান থেকে আমরা দেখাইছিলাম যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে কেসটা হচ্ছে এরকম যে এ বস্তুর সাপেক্ষে যদি বি বস্তুর বেগ নির্ণয় করতে হয় এবং এটা যদি একই রেখার উপর সরল রেখার উপর একই দিকে চলে, একই দিকে চললে কেসটা কি হবে, একই দিকে চললে ওদের ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক বেগের ব্যাপারটা আমরা এইভাবে লিখতে পারবো যে ভি মানে আপেক্ষিক বেগের মানটা হচ্ছে ভিবি মাইনাস ভিএ। এই জিনিসটা কিন্তু আমরা দেখছিলাম। তারপরে এখন এইটা যখন দেখে ফেললাম আমরা,
তারপরে আমরা কি দেখতেছি, তখন আমরা দেখছিলাম যে এইখানে এই আপেক্ষিক বেগের তাহলে কেসটা কিরকম হতে পারে। তখন এই আপেক্ষিক বেগের কেসটা এইভাবে, এই ফর্মুলাটা কিভাবে আসে না আসে একদম থিওরিটিক্যালি স্টাবলিশ করে দেখাইছি। তারপরে এখন কথা হচ্ছে আমাদের পরের কনসার্ন কি ছিল, পরের কনসার্ন হচ্ছে এইখানে যে ভি মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এই মেজারমেন্টটা হচ্ছে আপেক্ষিক বেগের মেজারমেন্ট, অর্থাৎ এই মেজারমেন্টটা দেওয়া আছে এইটা। কিন্তু আমাদের ক্যালকুলেশন কি করতে হবে, মানে আমরা অবজারভার ধরে ক্যালকুলেশনটা করতে হবে, আমরা অবজারভার এই অনুযায়ী ক্যালকুলেট করতে হবে। তাহলে অবজারভার অনুযায়ী যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের কি লাগবে, এদের প্রকৃত বেগ বলো বা অবজারভারের বেগ বলো, এগুলা লাগবে, অর্থাৎ ওদের এই ভিএ আর ভিবি লাগবে। এখন আমরা দেখতেছি লিফটের বেগ না হয় ইউ ধরে নিলাম, এটার প্রকৃতপক্ষে বেগ হলো, কিন্তু এই বলের বেগ তো আমার কাছে প্রকৃতপক্ষে বেগটা কত এটা নাই। তখন আমরা কি করছি, বলের বেগটা তখন বের করছি, এবং বলের বেগটা এই ফর্মুলা অনুযায়ী কত আসছিল, ইউ প্লাস ভি আসছে। গেল, এই যখন এতগুলো স্কিম আমরা ক্লিয়ার করছি, তারপরে তখন কি হয়েছে, তারপরে এখন আমরা পরের লাইনে গেছি যে টি সময় পরে ওরা নিক্ষেপ করা হয়েছে, লিফটটা তো যাচ্ছে উপরের দিকে, এই লিফটের উপর থেকে লিফটের সাপেক্ষে ভি বেগে, অর্থাৎ প্রকৃতপক্ষে বেগ হচ্ছে ইউ প্লাস ভি, এত বেগে একটা বল নিক্ষেপ করা হয়েছে। তারপরে বলছে টি সময় পরে বলটা পুনরায় লিফটে ফিরে আসলে প্রমাণ করতে হবে এটা। টি সময় পরে বলটা পুনরায় লিফটে ফিরে আসা মানে কি, টি সময় পরে লিফটে পুনরায় ফিরে আসা মানে হচ্ছে এরা পরস্পর মিলিত হওয়া বা একে অপরের সাথে সংঘর্ষ করা, সেম কথা, একদম সিম্পল। এখন এই মিলিত হওয়া বা সংঘর্ষের কেস তো আমরা জানি, সেটা হচ্ছে হাইট সমান হইতে, এই তো। তারপরে আমরা এই হাইট সমানের কেসগুলো থেকে আমরা কি করছি, লিফটের জন্য হাইটের সমীকরণ কি হবে সেটা বের করছি, বলের জন্য হাইটের সমীকরণ কি হবে সেটা বের করছি, তারপর এই হাইট দুটো ইকুয়াল দেখাইছি যেহেতু এরা মিলিত হচ্ছে। তখন সিম্পলি সেখান থেকে আমাদের কি হয়েছে, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ব্যাপারটা চলে আসছে। এইবার আমাকে জানাও এই টোটাল ব্যাপারটা ক্লিয়ার কি না, এই পুরো প্রশ্নের ব্যাপারটা। ওকে, এবার টোটালি বুঝছি, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখন এই জিনিসগুলা, তাহলে দেখো প্রশ্নটা কিন্তু সলভটা কিন্তু খুব বেশি বড় না বা খুব বেশি কমপ্লেক্স না। তাহলে দেখো একটা ইকুয়েশন দুইটা ইকুয়েশন সমান করে দিয়ে জাস্ট আমাদেরকে কি করতে হবে, এদেরকে এখান থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে। কিন্তু এগুলোর পিছনে অনেক কথাবার্তা আছে, এগুলোর পিছনে অনেক বেসিক আছে, অনেকগুলা সিনারিও সম্পর্কে কথাবার্তা বলতে হবে যে এইখানে আসলে হচ্ছেটা কি। তো এই যে সিনারিও গুলো ক্লিয়ার করা, এই জন্যই মূলত কিন্তু অনেকক্ষণ কথাবার্তা বলে জিনিসগুলো ক্লিয়ার করবো। আচ্ছা, তাহলে এবার আমরা ডি নাম্বার কোশ্চেনে যাই। ডি নাম্বার কোশ্চেনে দেখি কি হচ্ছে। এইখানে তাহলে প্রশ্নটা কি বলছে পড়ে ফেলি। এখানে বলছে যে স্থিতাবস্থায় বা স্থির অবস্থায় ভূপৃষ্ঠ থেকে 4 ফুট/সেকেন্ড স্কয়ার সমত্বরণে ঊর্ধ্বগামী একটা লিফট। তাহলে এখানেও কি হচ্ছে বলো দেখি, এইখানেও কেসটা কিছুটা আগের মতো কি হচ্ছে, যে একটা লিফট উঠতেছে, একটা নির্দিষ্ট ত্বরণে কিন্তু উঠতেছে, সেটা কত, 4 ফুট/সেকেন্ড স্কয়ার সুষমত্বরণে উপরের দিকে একটা লিফট উঠতেছে। তাহলে এর ক্ষেত্রে সেম একইভাবে এটা আলটিমেট ত্বরণ, এবং এর ক্ষেত্রে জি এর কোনো ইফেক্ট নেই। তাহলে কেসটা কিরকম, এখন বলছে স্থিতাবস্থায় ভূপৃষ্ঠ হতে, আচ্ছা তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ একদম গ্রাউন্ড লেভেল, এই যে ভূপৃষ্ঠ থেকে এইখান থেকে স্থিতাবস্থা মানে কি স্থির অবস্থা, তাহলে ভূপৃষ্ঠ থেকে স্থির অবস্থা থেকে লিফটটা যাত্রা শুরু করছে উপরের দিকে, কত ত্বরণে বলো দেখি, 4 ফুট/সেকেন্ড স্কয়ার ত্বরণে, এই ত্বরণে উপরের দিকে যাত্রা শুরু করছে ঊর্ধ্বগামী একটা লিফট। এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলো। তারপরে বলছে 8 সেকেন্ড উঠার মুহূর্তে, আচ্ছা তাহলে এইভাবে করে সে 8 সেকেন্ড উঠছে, তাহলে এখানে মনে করো 8 সেকেন্ড উঠে এখানে পৌঁছাইছে লিফটটা। এখন 8 সেকেন্ড উঠার মুহূর্তে বা উঠার পরে একটা বস্তু নিচে ফেলে দেওয়া হলো। আচ্ছা, এইখানে নিচে ফেলে দেওয়া মানে কি বুঝাইছে, এইখানে নিচে ফেলে দেওয়া মানে বুঝাইছে ওই লিফট থেকে জাস্ট সিম্পলি ছেড়ে দিচ্ছে, একদম ফ্রি ফলিং বডির মানে ওকে জাস্ট সিম্পলি ছেড়ে দিচ্ছে, ফ্রি ফলিং বডি না সরি, এইখানে ওকে জাস্ট কি করাইছে, সিম্পলি ছেড়ে দেওয়া হয়েছে, তখন ওই লিফট থেকে সিম্পলি ছেড়ে দিচ্ছে, এরকম আর কি কেস। এখন বলছে যে এই যে এইখান থেকে এই 8 সেকেন্ড উঠার পরে যদি লিফট থেকে একটা বস্তু সিম্পলি আমরা ছেড়ে দিই, তাহলে বলছে যে এই বস্তুটা নিচে ফেলা হলে কত সময় পরে, অর্থাৎ কত সেকেন্ড পরে কত সময় পরে সে ভূপৃষ্ঠে পড়বে, অর্থাৎ এই বস্তুটা নিচে এই ভূপৃষ্ঠে ভূমিটা টাচ করতে কত টাইম লাগবে, এই জিনিসটা বলছে। এখন এইখানে দেখো, এইখানে মূলত আমাদের দুই একটা ব্যাপার, আগেকার দুই একটা ব্যাপার এবং আজকের আলোচনার দুই একটা ব্যাপারে এখানে কেসটা মনে করো একটা কোলাবোরেশন হয়েছে বলা যায়, দুইটার সম্মিলিত সংযোজন হয়েছে। কিরকম, প্রথম যে ব্যাপারটা স্থিত অবস্থায় ভূপৃষ্ঠ থেকে 4 ফুট/সেকেন্ড স্কয়ার সুষমতরণ ঊর্ধ্বগামী একটা লিফট, তাহলে এই ব্যাপারটা আমরা আজকের আলোচনায় শিখছি যে এখানে আসলে স্কিমটা কিরকম হয়, উদ্দীপকের কি কি কাজ গেল। তারপরে এখন 8 সেকেন্ড উঠার পরে এখান থেকে একটা বস্তু ছেড়ে দেওয়া হবে, সেটা কত সময় ভূপৃষ্ঠে পড়বে, এই যে এখানে ছেড়ে দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রিভিয়াস লেকচারে কিন্তু একটা জিনিস চলে আসছে। সেটা কি, দেখো প্রিভিয়াস লেকচারে আমরা কি করছিলাম, হট এয়ার বেলুনের ব্যাপারটা পড়ছিলাম না, হট এয়ার বেলুনের ব্যাপারটা যখন আমরা পড়ছিলাম তখন কি দেখছিলাম,
হট এয়ার বেলুন উপরের দিকে একটা বেগে উঠতে থাকে, ওখান থেকে একটা সিম্পলি বস্তু মানে ছেড়ে দেওয়া, একদম সিম্পলি ছেড়ে দেওয়া, সেটাকে কোনো বেগটা কিছু দেওয়া হয়, তখন সেটা কি হয়, তখন যেহেতু সেটা এতক্ষণ এতক্ষণ যেহেতু সেটা উপরের দিকে চলন্ত একটা বস্তুর মাঝেই ছিল, তার মানে ওর যে টেন্ডেন্সিটা থাকে বা ওর যে আদিবেগটা থাকে সেটা কি থাকে, ওই বস্তুর ওই মুভমেন্টের বেগের সমান থাকে উপরের দিকে। এখন মনে করো বেলুনটা, এই হট এয়ার বেলুনটা যদি 2 মিটার/সেকেন্ড বেগে উঠতে থাকে, তাহলে এই মুহূর্তে যদি ওর বেগ 2 মিটার/সেকেন্ড হয়, তাহলে ওর কি হবে, ওর উপরের দিকে উঠার টেন্ডেন্সি হবে 2 মিটার/সেকেন্ড বেগে, অর্থাৎ ওর আদিবেগের মানটা হবে 2 মিটার/সেকেন্ড এরকম। তখন ওর গতিপথটা কিরকম ছিল বলো দেখি, ওর গতিপথটা ছিল তখন এরকম যে ও একটা 2 মিটার/সেকেন্ড বস্তুর 2 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ্ত বস্তু ন্যায় আচরণ করতো একটা নির্দিষ্ট উচ্চতাতে। এবং এই ব্যাপারগুলো তোমাদেরকে মিনার দিয়ে এবং হট এয়ার বেলুনের তুলনা করে সবগুলো ব্যাপার কিন্তু ক্লিয়ারলি বোঝানো হয়েছে। আজকের যে কেসটা, এখানে দেখো কেসটা কিন্তু অনেকটা এরকম। কেন কিংবা কিভাবে, এখানেও দেখো কি হচ্ছে, একটা লিফট অর্থাৎ একটা উপরের দিকে ঊর্ধ্বগামী বস্তু যাচ্ছে, আর এখান থেকে সিম্পলি একটা বস্তু ছেড়ে দেওয়া হচ্ছে বা একদম রিলিজ করে দেওয়া হচ্ছে। এই যে যখন রিলিজ করা হবে তখন কি হবে বলো দেখি, তখন যেটা হবে সেটা হচ্ছে, এই যে এ এতক্ষণ তো লিফটে ছিল এবং লিফটে যে এই মুহূর্তের বেগটা, সেই বেগটা তার মাঝে কি করবে, প্রসেস করবে, অর্থাৎ কি হবে, ওর এই যে টেন্ডেন্সি থাকবে উপরের দিকে, এই মুহূর্তে ওর বেগ যদি হয় মনে করো 30, তাহলে ও কি করবে, ও টেন্ডেন্সি দেখাবে উপরের দিকে 30 ফুট/সেকেন্ড, এত, এখানে ফুট/সেকেন্ড হিসাব হচ্ছে, এখানে ফুট/সেকেন্ড দিলাম, এত বেগে উপরের দিকে উঠন্ত বস্তু নিয়ে আচরণ করবে, তাই না? এইরকম কিন্তু কাজটা সে করবে, একদম গতদিন যেমন হট এয়ার বেলুন ছিল সেরকম এখানে এইখানকার কেসটাও হবে। এখন হট এয়ার বেলুনের উদাহরণটা এবং আজকে লিফটের উদাহরণটার মাঝে একটা বেসিক ডিফারেন্স আছে। কি ডিফারেন্স বলো দেখি? ডিফারেন্সটা হচ্ছে, হট এয়ার বেলুনটা উঠতেছিল সমবেগে, অর্থাৎ ওর অলওয়েজ বেগটা সমান ছিল, ওর বেগের কোনো পরিবর্তন ছিল না। ও যখন তুমি রিলিজ করছো, এখান থেকে উঠা থেকে শুরু করে এই উচ্চতা উঠা তারপরে যাওয়া, অলওয়েজ ওর বেগ সমান ছিল, সমবেগে উঠতেছিল। কিন্তু লিফটের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। লিফটের ক্ষেত্রে কি আছে, লিফটের ক্ষেত্রে কিন্তু ত্বরণ আছে। তাহলে কি হবে বলো দেখি, লিফটের ক্ষেত্রে এই ভূমি থেকে ওঠার সময় যেটা বেগ, অবশ্যই সেটা এখানে বেগ হবে না, সিম্পল। আবার আরেকটা ভাবে আমরা বলতে পারি যে এই ইয়ার ক্ষেত্রে তোমার হট এয়ার বেলুনের ক্ষেত্রে আমরা এস ইকুয়াল টু ভিটি এটা অ্যাপ্লাই করে ফেলতে পারছিলাম, কারণ সমবেগে যাচ্ছিল। এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবা, এর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবা না, কেন? কারণ যে সমবেগে যাচ্ছে না, সমবেগে যাচ্ছে না, সমত্বরণে যাচ্ছে, তাহলে সমত্বরণের ফর্মুলাগুলো অ্যাপ্লাই। এই এই সংক্রান্ত ব্যাপারগুলো মূলত গেল। এখন আশা করা যায় তোমাদের এই প্রশ্নের স্কিমটা বা প্রশ্নের যে এই ব্যাপারগুলো কি হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে। এইবার আমরা কি করব, এই যে গতদিনের কাজের হেল্প নিয়ে বা গতদিনের কাজের রেস ধরে কাজটা আমরা করে ফেলবো কিভাবে। কথা হচ্ছে, আমরা গতদিন কি দেখছি, একটা এইচ উচ্চতা থাকে, এইখান থেকে একটা বস্তু নিক্ষিপ্ত হয়, এটা u মিটার/সেকেন্ড বেগে। এই ইউটা কিসের হয়, ইউটা হয় এই মুহূর্তের বেগ, এই মুহূর্তের বেগের টেন্ডেন্সি ধরে সে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু নিয়ে আচরণ করে এবং নিচের দিকে পড়ে। এবং ওর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে এইচ ইজ ইকুয়াল টু বলতে পারি -ut+12 এটা আমরা বলতে পারি, তাই তো? এখন এই ক্ষেত্রে তাহলে কি হবে, এই সেম ইকুয়েশনই কাজে লাগবে, কারণ এ কি করতেছে, রিলিজ হওয়ার পরে, ও যখন রিলিজড হয়ে যাচ্ছে তখন ও উপরের দিকে একটা উঠন্ত বস্তু নিয়ে আচরণ করতেছে, তারপরে আবার ঘুরে এসে নিচে ভূমিতে পড়তেছে, অনেকটা মিনার থেকে বস্তু ছেড়ে দেওয়ার মতো। তাহলে ওর ক্ষেত্রেও কি হবে, এইচ ইজ ইকুয়াল টু -ut+12 এটাই অ্যাপ্লিকেবল হবে। এখন এই যে অ্যাপ্লিকেবল হইলো, এখানকার চলকগুলোর মানগুলো কি হবে, এটা আমাদের কনসার্ন। সেটা কি, গতদিন এই এইচটার মান তুমি ভিটি, এইচ ইজ ইকুয়াল টু ডাইরেক্ট ভিটি ক্যালকুলেট করে বের করতে পারছিলাম, কারণ গতদিন এই হট এয়ার বেলুনটা কি ছিল, সমবেগে চলমান ছিল। এখন কি সেই কাজ করা যাবে, এখন সেই কাজ করা যাবে না। এখানে এইচ এর মানটা নির্ণয় করতে হলে কি করতে হবে, আমাদেরকে সমত্বরণে যেহেতু যাচ্ছে, এই সমত্বরণে চলন্ত বস্তু আকারে সেটাকে ধরে নিয়ে ওর জিনিসটা বের করতে হবে। তাহলে বের করে ফেলি। তাহলে এখন বলো দেখি, সমত্বরণে চলন্ত একটা বস্তু ও এই অবস্থায় স্থিত অবস্থায় ছিল, এই যে প্রশ্নে দেওয়া আছে ভূপৃষ্ঠে ছিল স্থিত অবস্থায়, তাহলে এখানে u ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পয়েন্টে ওর বেগ কত হবে দেখো দেখি, এই পয়েন্টে। এখন প্রথমে আমরা দেখি এই পয়েন্টে ওর বেগটা কত হচ্ছে। তাহলে আমরা কি বলছি, লিফট কি হিসেবে আচরণ করবে, লিফট একদম সিম্পলি একটা সমত্বরণে চলমান বস্তু নিয়ে আচরণ করবে, ওর উপর জি এর কোনো ইফেক্ট নাই। তাহলে ওর কি হবে, ভি ইজ ইকুয়াল টু কি বলা যাবে, u+f কি বলতে পারবো। এফ কেন দিলাম, কারণ এখানে আচ্ছা এফ না দিলেও চলবে, এটি দিলেও চলবে, আমি ভাবছি এখানে এ নাই, আচ্ছা এটি দিলেও চলবে, u+at, এটি দিলেও চলবে, এফটি দিলেও চলবে, সমস্যা নেই। এখন ইউ এর মান কত, ইউ এর মান 0, স্থির অবস্থায় বা স্থির অবস্থায় বলে দিছে, ইউ লিখলাম না। এ এর মান কত, এর মান দিছে 4 ফিট/সেকেন্ড স্কয়ার, তাহলে এ এর মান 4 দিলাম। আর টি এর মান কত দিছে, 8 সেকেন্ড উপরে উঠছে, তাহলে 4 8 32। তাহলে ওর বেগটা কত, 32 ফুট/সেকেন্ড গেল।
এটা গেল ওর এই মুহূর্তে বেগটা, অর্থাৎ এই যে এখানে ইউ এর মানটা যেটা আমরা ক্যালকুলেট করতাম, এই যে এখানে ইউ এর মানটা, এই মানটা আমরা পাইলাম কত, 32 ফিট পার সেকেন্ড গেল। এখন আমরা ইউ এর মানটা পাইলাম, অর্থাৎ এই ইউ চলকটার কাজ হয়ে গেল। আর বাকি আরেকটা চলক আছে না এইচ, তাহলে এইচ এর মানটা বের করে ফেলি। এইচ এর মান কিভাবে ক্যালকুলেট করবো, সমতরণে চলন্ত একটা বস্তুর দূরত্বের আকারে বা ওর দূরত্বের সূত্র অনুযায়ী ইউজ করে অ্যাপ্লাই করে বের করবো। সেটা কত, এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, সরি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। একই কথা, যেহেতু স্থির অবস্থায় ইউ জিরো, তাহলে ইউটি বাদ হয়ে গেল, থাকলো কি, থাকলো হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তাহলে হাফ এ টি স্কোয়ার মানে কি, হাফ এ এর মান দেওয়া আছে 4, হাফ 4, আর এখান থেকে টি স্কোয়ার, টি কত দেওয়া আছে 8, তাহলে বসাই দিলাম 8 স্কোয়ার। তাহলে কত আসে দেখো, তাহলে এখান থেকে যাচ্ছে 64 টু 2, তার মানে 128 ফিট, তাহলে 128 ফিট। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটাও কত পাইলাম, এইচ এর মানটাও পেয়ে গেলাম 128 ফিট। এই তো, তাহলে দেখো আমাদের চলক দুটো যে চেঞ্জ হচ্ছিল ইউ এবং এইচ, এই দুটার মান পেয়ে গেছি, সিম্পলি এখন বসাই দিব, বসাই দিলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে এখন এখানে আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে এটা বসাই, মনে করো নতুন করে আবার লিখতেছি, তাহলে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে নিক্ষিপ্ত এই বস্তুটার জন্য, রিলিজড বস্তুটার জন্য ফর্মুলা। এইচ এর মান কত পাচ্ছি, 128 ফুট থেকে এত উপর থেকে সে রিলিজড হয়েছে, মাইনাস ইউ, ইউ মানে কত, যত বেগে এই মুহূর্তে যত বেগ ছিল, এই মুহূর্তে বেগটা এত বেগে সে রিলিজ হয়েছে, তাহলে কত সেটা 32 টি প্লাস হাফ জি টি স্কয়ার, জি এর মান কত 9.8 না, কি 9.8 বসাই দিব না, না এইখানে এই ভুল করা যাবে না, এটা কিন্তু তোমাদের আগেও বলছি, যখনই তুমি এফপিএস পদ্ধতিতে হিসাব করতেছো জি এর মানটা খুব সিনসিয়ারলি বসাইতে হবে 32, জি এর মান আসলো 32, আর তারপর এখানে টি স্কয়ার। এই তো টি এর মানটা এখন এখান থেকে সিম্পলি নির্ণয় করো, সিম্পলি নির্ণয় করলেই চলে আসবে। এখান থেকে টি এর মান কত আসবে, টি এর মানটা আসবে আমাদের 4 সেকেন্ড। এই তো, এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে এইভাবে যদি কোনো একটা বস্তু রিলিজ হয় ওর ভূমিতে পড়তে কত টাইম লাগবে। আশা করা যায় পুরো ব্যাপারটা তোমরা বুঝছো। এখন আমি লাস্ট টাইম এই ব্যাপারটা, টোটাল ব্যাপারটা একটু বলে দিচ্ছি, তারপরে আমাকে জানাইও যে পুরো ব্যাপারটাতে কোনো ঝামেলা থাকলো কিনা, ক্লিয়ার হলো কিনা। এখানে বলছিলাম স্থির অবস্থায় ভূপৃষ্ঠ থেকে 4 ফুট পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে ঊর্ধ্বগামী একটা লিফট, এই ঊর্ধ্বগামী লিফটের ব্যাপার গত প্রশ্নে আমরা ক্লিয়ার করছি, নতুন করে বলার কিছু নাই। এখন সেটা স্থির অবস্থা থেকে উঠতেছে এবং ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ এই গ্রাউন্ড লেভেল থেকে উঠতেছে স্থির অবস্থা থেকে, তার মানে ইউ জিরো। এখন 4 ফুট পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে, মানে এই এই এত এই ত্বরণটার মান এত। এখন ঊর্ধ্বগামী একটা লিফট 8 সেকেন্ড উঠার মুহূর্তে, আচ্ছা তাহলে কত সেকেন্ড উঠছে, 8 সেকেন্ড সে উঠছে, 8 সেকেন্ড উঠার পরে এই মুহূর্তে সে কি করছে, একটা বস্তু সিম্পলি রিলিজ করে দিচ্ছে। এখন এই রিলিজ বস্তুটা কত সময় পরে ভূমিতে ব্যাক করবে, এইটা। এখন এই ক্ষেত্রে আমরা দেখতেছি এই যে রিলিজ বস্তুটা, এইটার কেসটা কিরকম হচ্ছে, অনেকটা অনেকটা এই হট এয়ার বেলুনের গত দিনের উদাহরণটার মতো হচ্ছে, গত ক্লাসের উদাহরণটার মতো। এখন ডিফারেন্স কি হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এই গত দিনে হট এয়ার বেলুনটা ছিল কি সমবেগে যাচ্ছে, তখন আমরা সমবেগ অনুযায়ী কাজগুলো করছি। এখানে যত বেগে সে যাত্রা শুরু করছে, সমবেগ যেহেতু বেগের চেঞ্জ নেই, হাইটের মানটাও ভিটি দিয়ে অ্যাপ্লাই করে বের করছিলাম, এই ধরনের কাজগুলো করছিলাম। কিন্তু আজকের ব্যাপারটা কি ডিফারেন্স আছে, আজকের ডিফারেন্সটা হচ্ছে এই ঊর্ধ্বগামী বস্তুটা আর সমবেগে চলন্ত, এটা সমত্বরণে চলন্ত। তাহলে এর যে এই ইউ এর মানটা, অর্থাৎ এই পয়েন্টে বেগের মানটা, সেটা এটা যে যখন নির্ণয় করব এবং যখন এইচ নির্ণয় করব, তখন সমবেগের ফর্মুলা অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্লিকেবল হবে না, আমাদেরকে সমত্বরণের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো সমত্বরণের ফর্মুলা অ্যাপ্লাই করে ভি এর মান বের করছি, এইচ এর মান বের করছি, তারপরে ওইগুলো জাস্ট সিম্পলি একদম ফাইনাল আমাদের যে কেস এইচ ইজ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এখানে আমরা বসাই দিছি। এই তো, এইটাই ছিল আমাদের এই ম্যাথটা সলিউশন। এখন আমাকে বলো এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। ওকে, উদয় বলছো ক্লিয়ার, বাকিরা কি অবস্থা? জয়, হ্যাঁ ওকে। এই তো, তাহলে এখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা নেক্সট ম্যাথে যাবো। সেটা কি, সেটা যাব আমরা, নেক্সট ম্যাথটা হচ্ছে ই নাম্বার। আচ্ছা, ই নাম্বার প্রশ্নটা একটু হয়তো ব্লার হয়ে আসছে, সমস্যা নেই। এখন তাহলে দেখো, এইটাই হচ্ছে আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন। সেটা কি, এইখানে বলা হয়েছে ই নাম্বার প্রশ্নটাতে তিনটা বল H1, H2 এবং H3 উচ্চতা থেকে যথাক্রমে U1, U2 এবং U3 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। আচ্ছা, তাহলে কেসটা কিরকম, কেসটা হচ্ছে অনেকটা এরকম যে এই মনে করো আমাদের একটা সরল রেখা আছে,
এই যে এটা উচ্চতা নির্দেশক একটা সরলরেখা, এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। এটা এই যে গ্রাউন্ড লেভেল থেকে এইটা হচ্ছে উচ্চতা নির্দেশক একটা খাড়া রেখা। এখন এখান থেকে কি বলছে, তিনটা ডিফারেন্ট উচ্চতা, H1 একটা উচ্চতা, H2 একটা উচ্চতা, H3 একটা উচ্চতা। তাহলে এখানে ধরে নিলাম আমরা H1, এটা H2 এবং এটা হলো H3। এই যে H1, H2 এবং H3 উচ্চতা, এই তিনটা উচ্চতা থেকে যথাক্রমে U1, U2 এবং U3 বেগে তিনটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে কি, এই স্টেজ থেকে, এই উচ্চতার স্টেজ থেকে U1 বেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে, এই স্টেজ থেকে U2 বেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে, এবং এই স্টেজ থেকে U3 বেগে একটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে। গেল, এই যে তিনটা বস্তু উপরের দিকে নিক্ষিপ্ত হচ্ছে। এখন কি বলছে, এই তিনটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং এরা একই সাথে ভূমিতে পতিত হয়, এরা একই সাথে রিলিজও করা হয়েছে, ভূমিতেও একই সময় তারা পড়ছে। তাহলে এইভাবে পড়লো, এই বস্তুটা এইভাবে পড়লো, এবং এখানে থার্ড বস্তুটা, এটা মনে করো যদি আমি এই পাশ ধরে দেখো, এইভাবে পড়লো। এই তিনটা বস্তু কি হয়েছে, এরা কিন্তু একই সাথে ভূমিতে পড়ছে, অর্থাৎ সবারই ভূমিতে পড়তে কত সময় লাগছে, টি সময় লাগছে। এখন এদের যে এই যে টি সময়টাতে, অর্থাৎ পড়তে যেহেতু সময়টা, এরা যেহেতু একই সময় পড়ছে এবং রিলিজও করছে একই টাইমে, তাহলে এদের তিনটারই টাইমের কোনো ডিফারেন্স নাই। এও টাইম নিছে টি সেকেন্ড, দ্বিতীয় বস্তুটাও টাইম নিছে টি সেকেন্ড, প্রথম বস্তুটাও টাইম নিছে টি সেকেন্ড, কারণ সবাই একই সাথে রিলিজ হয়েছে, একই সাথেই ভূমিতে পড়ছে। এখন আমাদেরকে কি বলছে, এই স্কিমটা থেকে বা এই উদ্দীপক থেকে প্রশ্ন করছে যে এরা একই সাথে ভূমিতে পতিত হলে প্রমাণ করো যে H1 ইন্টু U2 মাইনাস U3 প্লাস H2 ইন্টু U3 মাইনাস U1 প্লাস H3 ইন্টু U1 মাইনাস U2 ইজ ইকুয়াল টু 0 হবে। এই জিনিসটা আমাদেরকে দেখাতে হচ্ছে। তাহলে এখন দেখি এই ক্ষেত্রে আমাদের কাজটা কিরকম ভাবে করতে পারি। আমরা প্রথমে কাজ করি, তিনটা বস্তুর ক্ষেত্রে ইকুয়েশন গুলো কিরকম হবে সেগুলো ফর্ম করে রেখে দিই। প্রথম বস্তুর জন্য H1, তাহলে H1 ইজ ইকুয়াল টু কি বলতে পারবো আমরা, এটা বলতে পারতেছি যে H1 ইজ ইকুয়াল টু মাইনাস UT প্লাস হাফ GT স্কয়ার, তাহলে মাইনাস U1T প্লাস হাফ GT স্কয়ার। এটা গেল প্রথম বস্তুর ক্ষেত্রে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারবো H2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস U2T প্লাস হাফ GT স্কয়ার। তৃতীয় বস্তুর ক্ষেত্রে কি বলা যাবে, ওর ক্ষেত্রে বলা যাবে হচ্ছে গিয়ে H3 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস U3T প্লাস হাফ GT স্কয়ার। মানে এক কথায় H ইজ ইকুয়াল টু মাইনাস UT প্লাস হাফ GT স্কয়ার। এই জিনিসটা কি করলাম, তিনটা জায়গায় আমরা বাস্তবায়ন করি। এখন এইখানে দেখো, এই যে তিনটা জায়গায় আমরা এই জিনিসগুলা বাস্তবায়ন করছি, এই ব্যাপারগুলো। এখন এখানে তুমি চিন্তা করো, তোমার আছে তিনটা সমীকরণ, এবং এই তিনটা সমীকরণ থেকে তোমাকে দেখাইতে বলছে কিরকম জিনিসটা, দেখাইতে বলছে এই যে H1 এর সাথে U2 মাইনাস U3 গুণ অবস্থায়, H2 এর সাথে U3 মাইনাস U1 গুণ অবস্থায়, এবং H3 এর সাথে U1 মাইনাস U2 গুণ অবস্থায়। তাহলে এখানে দেখো, তুমি H1 এর ইকুয়েশন পাইছো, H2 এর ইকুয়েশন পাইছো, H3 ইকুয়েশন পাইছো, একটা কাজ করলে জিনিসটা সোজা হয়ে যায় না? সেটা কি, সেটা হচ্ছে এই যে আমি যদি H1 এর তো ইকুয়েশন পাইছি, এর সাথে U2 মাইনাস U3 সমীকরণের উভয় পাশে গুণ করে দিই। ঠিক একইভাবে আমরা এখানে H2 ইকুয়েশন পাইছি, তাহলে এখানে এর সাথে এই যে U3 মাইনাস U1 এই জিনিসটা আমরা গুণ করে দিই, এবং H3 এর সাথে একইভাবে U1 মাইনাস U2 গুণ করে দিই। তারপরে গুণ করে দেওয়ার পরে তিনটা যে জিনিস আসবে এই তিনটা যোগ করে দিব, যোগ করে দিয়ে দেখাবো যে জিনিসটা জিরো হচ্ছে কিনা। তাহলে আমরা এই কাজটা করি, এবং এইভাবে একদম একদম সিম্পলি এভাবে যদি ইজিলি আগাই, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমাদের ম্যাথটা মিলে যাবে। তাহলে করে ফেলি। তাহলে এখানে আমরা প্রথমটার ক্ষেত্রে করি, তাহলে H1 এর সাথে গুণ করলাম, কত গুণ করতে হবে, U2 মাইনাস U3 গুণ করলাম U2 মাইনাস U3, তাহলে কি আসে, তাহলে আসতেছে মাইনাস U1 এখানে U2 মাইনাস U3 গুণ করলাম, আর এখান থেকে থাকতেছে টি প্লাস হাফ GT স্কয়ার, আবারও গুণ হচ্ছে U2 মাইনাস U3, এই জিনিসটা গুণ হলো। তারপরে এখন দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে, মানে এখন সবগুলোতে সিম্পলি জাস্ট এই গুণটা আমাদেরকে করতে হবে। একটু দাঁড়াও, এটা বর্ণাটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে H2 এর সাথে গুণ হবে কত, H2 এর সাথে গুণ হবে U3 মাইনাস U1, তাহলে এখানে দেওয়া আছে মাইনাস U2 U3 মাইনাস U1 T প্লাস কত হচ্ছে, প্লাস হচ্ছে হাফ, এখানে মনে করো গুণ করে দিলাম U3 মাইনাস U1 GT স্কয়ার। এবার থার্ডটার কেসে আমরা সিম্পলি আমরা
গুণটা করবো জাস্ট। তাহলে এর ক্ষেত্রে কি হবে, h3 u1 মাইনাস u2, এইখানে তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে মাইনাস u3 u1 মাইনাস u2, এখানে প্লাস হাফ u1 মাইনাস u2 gt স্কয়ার। এই তো এই জিনিসটা দাঁড়াবে। এখন আমরা কি করবো বলো দেখি, এখন আমাদের কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা জিনিস, এই তিনটা ইকুয়েশন জাস্ট একে অপরের সাথে যোগ করতে হবে। তাহলে একটা কাজ করি আমরা, এই যে 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার দিলাম, এই তিনটা ইকুয়েশন যোগ করে ফেলি। তাহলে যোগ করলে দেখি জিনিসটা কি আসে। তুমি দেখো এখানে এই যোগটা আমরা একটু মানে একদম সিস্টেমেটিক ওয়েতে করতে পারি, একদম গুছায়। কিভাবে, সেটা হচ্ছে এখানে দুই ধরনের টার্ম আছে, বুঝাই যাচ্ছে। একটা হচ্ছে ইউটি সংক্রান্ত টার্ম আর একটা হচ্ছে হাফ জিটি স্কয়ার সংক্রান্ত টার্ম, সব জায়গায় সেম। তাহলে এখানে আমরা কাজ করি, এই যে ইউটি সংক্রান্ত টার্ম এগুলোর হিসাব একদম সিস্টেমেটিক্যালি একটার সাথে একবারে করি বা সাজাই করি। আর এখানে হাফ জিটি স্কয়ার সংক্রান্ত যে টার্ম আছে সেখান থেকে ওদের হিসাবগুলো সিস্টেমেটিক্যালি সাজাই করি, তাহলেই দেখবো জিনিসটা হয়ে যাবে। এখন তাহলে দেখি যোগফলটা কি আসতেছে। তুমি দেখো এই যে প্রত্যেকটা ইউটি সংক্রান্ত টার্ম থেকে কি কমন নেওয়া যাবে বলো দেখি, কি কমন নেওয়া যাবে, টি কমন নেওয়া যাবে, তাই না? টি কমন কিন্তু সব জায়গা থেকে নেওয়া যাবে। তাহলে এখন টি কমন নিয়ে ফেলি, টি কমন নিয়ে ফেলি। এইবার এখন এখানকার এই জিনিসটা এর সাথে যা গুণ অবস্থায় আছে সেটা গুণ করে দিই, কত এর সাথে গুণ অবস্থায় আছে সব জায়গা থেকে আমরা টি কমন নিয়ে ফেলছি প্রথম ধরনের টার্ম থেকে। তাহলে এখানে কি আসতেছে, মাইনাস u1 এর সাথে u2 মাইনাস u3 গুণ হয়েছে। তাহলে আলটিমেটলি থাকে কি, তাহলে থাকে মাইনাস u1 u2 প্লাস u1 u3 থাকলো। এবার দ্বিতীয়টাতে আসি, এখানে এখানে তাহলে কি হবে গুণ করলে, এখানে গুণ করলে হবে মাইনাস u2 u3 আর হলো গিয়ে মাইনাস u2 u3 আর প্লাস u1 u2, এইটা হচ্ছে। তারপরে এখন এই যে এখানে এই থার্ড টার্মটা, এই যে এখানে এটা আমরা করি, এখানে তাহলে কত আসতেছে, এখানে দেখো আচ্ছা প্লাস না দিই, আগে প্লাস দিলে ভুলে যাবে। এখানে তাহলে কি আসবে, এখানে তাহলে আসতেছে মাইনাস u3 u1 মাইনাস u1 u3 লিখলাম, আর এখানে প্লাস u1 প্লাস u2 u3, সিম্পলি গুণ করলাম। এখন দেখো এই যে গুণ করলাম, এখানে প্রত্যেকটা জিনিস একে অপরকে ক্যান্সেল করে দিবে। মাইনাস u1 u2 আছে, তাহলে অবশ্যই প্লাস u1 u2 থাকবে, এই যে ক্যান্সেল হয়ে চলে গেল। u1 u3 আছে প্লাস অবস্থায়, তাহলে অবশ্যই u1 u3 মাইনাস অবস্থায় আসবে। এখানে u2 u3 আসছে মাইনাস অবস্থায়, এখানে আসবে প্লাস অবস্থা। এই তো চলে গেল। তাহলে দেখো তোমার প্রথম ধরনের যে টার্মটা সেটা তুমি গুছিয়ে কাজটা করলা, কাজ শেষ হয়ে গেল। এবার প্লাস দিলাম, দ্বিতীয় ধরনের টার্মগুলোর কাজ করি। দ্বিতীয় ধরনের টার্মটা কি, দ্বিতীয় ধরনের টার্মটা হচ্ছে হাফ জি টি স্কয়ার সংক্রান্ত টার্ম। এইখানে কি কমন নেওয়া যাবে বলো দেখি, প্রত্যেকটা জায়গা থেকে হাফ জি টি স্কয়ার কমন নেওয়া যাবে, কমন নিয়ে ফেলি। তাহলে হাফ জি টি স্কয়ার যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে u2 মাইনাস u3 প্রথম টার্মটা থেকে, আচ্ছা এখানে দেখো যেটা বলতেছিলাম যে এইখান থেকে তোমার হলো গিয়ে এখানে প্রথম কেসটা থেকে হাফ জি টি স্কয়ার কমন নিয়ে ফেলাম। হাফ জি টি স্কয়ার যখন আমরা কমন নিয়ে ফেলাম তখন এখান থেকে আমরা কি করতে পারবো, তখন এখান থেকে আমরা এর সাথে পাচ্ছি u2 মাইনাস u3, তাহলে u2 মাইনাস u3 করে ফেললাম। তারপরে দ্বিতীয় কেসে কি আসতেছে u3 মাইনাস u1, তাহলে এখানে u3 মাইনাস u1, তারপরে এখান থেকে কি দাঁড়াচ্ছে u1 মাইনাস u2, তাহলে u1 মাইনাস u2। এই তো হয়ে গেল। এখন দেখো প্রত্যেকটা জিনিসই আবার একইভাবে ক্যান্সেল হয়ে চলে যাবে, প্লাস u3 মাইনাস u3 প্লাস u2 মাইনাস u2 প্লাস u1 মাইনাস, এই তো। তাহলে এই উপরের সাথে এর সাথে গুণ অবস্থা থাকতেছে 0, তাহলে 0t, আর এই হাফ জি টি স্কয়ার এর সাথে গুণ অবস্থা থাকতেছে 0, তাহলে 0 ইনটু হাফ জি টি স্কয়ার মানে আলটিমেটলি টোটালটা 0। এই তো এইটাই গেল আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে সলিউশন। তাহলে এখন দেখো এইটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ, এইটা করেই আমাদের চ্যাপ্টারটা শেষ। এখানে তাহলে কি কাজ করছি সেই জিনিসগুলো একবার লাস্ট বারের মতো বলে দিই, তারপরে তোমরা জানাও যে এই জিনিসগুলো ক্লিয়ার হলো। তাহলে তিনটা বল ছিল, তিনটা হাইট থেকে তিনটা আদিবেগে, এই যে তিনটা হাইট h1 h2 h3, তিনটা বল এই u1 u2 u3 এই বেগগুলোতে উপরের দিকে এক নিক্ষিপ্ত হয়েছিল, সেম মোমেন্টে নিক্ষিপ্ত হয়েছে, সেম মোমেন্টেই মাটিতে পড়ছে। তাহলে সবারই কত, সবারই টাইমটা হচ্ছে টি টাইম। এইবার তিনটা নিয়ে আমরা ইকুয়েশন গঠন করছি। ইকুয়েশন গঠন করার পরে আমরা কি করতেছি, এখানে দেখতেছি যে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে এই জাস্ট h1 h2 h3 সাথে কিছু না কিছু জিনিস গুণ করা আছে। তাহলে এক কাজ করি, আমরা ইকুয়েশনের দুই পাশে সেই জিনিসগুলো গুণ করে দিই। গুণ করে দিছি, গুণ করে দেওয়ার পর এই প্রশ্ন অনুযায়ী প্রমাণের স্বার্থে যোগ করে দিছি। যোগ করে দেওয়ার ক্ষেত্রে একটু সিস্টেমেটিক্যালি যোগটা করছি, তখন আলটিমেটলি আমাদের কিন্তু 0 চলে আসছে। এইটাই ছিল আমাদের এই ম্যাথটার সলিউশন। এইটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ।
ক্লিয়ার হচ্ছে এটা? ওকে, এটা তোমরা বুঝছো। তাহলে এখন দেখো, এই তাহলে আমাদের পুরো চ্যাপ্টারটা কিন্তু কভার করে ফেললাম আমরা একদম সবগুলো। তাহলে এখন আমরা এই সবগুলো যদি ইরেজ করে ফেলি, তাহলে দেখো কি কি করছি আমরা। এক্সাম্পল 1 সব করছি, তারপরে 2 এর ক্ষেত্রে এক্সাম্পল 2 এবং 2 এর সবগুলা, 3 এর ক্ষেত্রে প্রথম দিন শুধু এক্সাম্পল 1 আর এই 1 এর সবগুলা ক্লিয়ার করছিলাম। তারপরে তারপরের দিনে 2 আর 3 ক্লিয়ার করছি। তারপরের দিনে আমরা 4, 5 এবং 6 ক্লিয়ার করছি সবগুলা। আর আজকে আমরা 7 ক্লিয়ার করলাম। এই হয়ে গেল। এই চ্যাপ্টারে আমাদের বলা যায় যে সবগুলো ম্যাথই করে দেওয়া শেষ। এইবার আমরা কিসে যাব? এবার আমরা নেক্সট দিনে ধরবো 9 এর ই নাম্বার চ্যাপ্টার। 9 এর ই চ্যাপ্টারে আমরা নেক্সট দিন কাজ করব। এই তো, এই গেল আমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত কথাবার্তা। নেক্সট দিনে আমাদের এই 9 এর ই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাতে মূলত দ্বিমাত্রিক গতি অর্থাৎ হ্রাস সংক্রান্ত কথাবার্তা আছে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিই।